প্র্যাকটিস করলাম, অনেকগুলো পাইক পুশ আপ দিলাম। পাইক পুশ আপ মানে হলো নর্মাল পুশ আপ তো আপনারা দেন হচ্ছে কেমনে, মানে ধরেন আমি একটু করেই দেখাই ভাই, এইভাবে দেখাই নর্মাল পুশ আপ। হ্যাঁ, এটা তো 20-50টা যে কেউ দিয়ে ফেলতে পারে। আর আমি দেই হচ্ছে একটু পাইক পুশ আপ, মানে এই যে এরকম করে দিচ্ছেন, তাহলে প্রেশারটা একটু বেশি পড়ে, আর প্রেশারটা বেশি পড়লে শরীরের জন্য ভালো। এই যে পুরাপুরি উঁচু হয়ে গেলাম। এইবার এইখানে যে ট্রায়াঙ্গেলটা হইলো, এই যে দুই হাত রাখছি মাঝখানের এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলে গিয়ে আমাকে মাথাটা ঠেকাইতে হবে। এই যে ঠেকায় আবার আমাকে আগের পজিশনে আসতে পারেন। বিশ্বাস করেন, এটা যখন আমি প্রথম দিন দিছি ভাই, এইখানে নামার পরে আমি মাথা তুললে আর দাঁড়াইতে পারিনি, এখানে শুয়ে পড়লাম। আর এখন আমি 20টা মোটামুটি অনায়াসে কোনো ধরনের সমস্যা ছাড়া। আপনি বাসায় বসে একটা দিতে গেলে বুঝবেন, এটা আমারটা দেখে মনে হইতেছে কত আরাম, আসলে আরাম না। এই যে আবার চলে আসতেছি, দেখছেন দেখছেন? তো এই ধরনের পুশ আপ 20টা করে প্রত্যেক দিন নিজেরে আজাব দিতে হয়, প্রেসার দিতে হয়। এই যে যে প্রেসারটা দিলাম, আপনি বলেন তো কেন দিলাম? বিকজ ডিসিশন ইজ ইয়োর্স। আমি বললাম এই প্রেসারটার কারণে আমি এখন ফিট বডি, মানে শুধু এই ব্যায়ামটা না, এরকম যতগুলা করি আর কি। এবং খাবারটা যেহেতু আমি এখন আর গো গ্রাসে খাই না, আমি যদি এখন মিষ্টি খাই, চকলেট খাই, আইসক্রিম খাই, হাবিজাবি খাই, তাহলে আমার এটা আমার এই ভুঁড়ির মধ্যে দেখা দিবে। তো ওগুলোকে আমি কন্ট্রোল করতেছি। এই কন্ট্রোল করাটা একটা প্রেশার না? দেখেন, মজার মজার খাবার রান্না হয়, আমার মেয়ের রাজকন্যা আইসা, আব্বু এই চকলেটটা খাও, ও যাই খায় আইসা আমারে দেয়। And যেটা হেলদি আমি খাইতে পারি, হেলদি ওইটা না আম্মু আমি খাইতে পারবো না। এই যে যে রিজেক্ট করা, এটা কিন্তু একটা প্রেশার, খেয়াল করে দেখেন। সো হয় আপনাকে এক্সারসাইজ করার প্রেশার, খাবার কন্ট্রোল করার প্রেশার নিতে হবে। ডিসিশন আপনার, আবারও বলছি, হয় আপনাকে এই প্রেশারটা নিতে হবে, আদারওয়াইজ আপনাকে কি করতে হবে? ভুঁড়ির প্রেশার নিতে হবে। তাহলে এক্সারসাইজ এবং খাবার নিয়ন্ত্রণ করে খেলে এই প্রেশারটা নিলে আপনি পুরস্কার কি পাবেন? আপনি একটা হেলদি বডি পাবেন, আপনি এনার্জি পাবেন। এনার্জি লেভেল আমার এখন এত হাই, এই বছর আমি মার্কেটিং ম্যাজিকের মতো বই লিখছি, যে এই বই 10 বছর, এক জীবনে এরকম একটা বই লিখতে পারলে জীবন ধন্য হওয়ার কথা। এই বই লেখার পর আবার পাগলা প্রেনার একটা বই লিখে ফেলছি। এবং পাগলা প্রেনার হচ্ছে এমন একটা বই, আমি বলি যে এ যাবৎকালে আমার বের করা গত 7টা বই, এই 7টা বইয়ের ওজন যতটুকু, ওজন মানে শুধু বইয়ের ওজন না, মানে লেখার ওজন ইকুয়ালস এই পাগলা প্রেনার একটা বইয়ের ওজন তার চেয়ে বেশি। এই জিনিস আমি এক বছরে 2টা বই লেখা, নট এ ম্যাটার অফ জোক, যারা লেখালেখি করেন তারা জানেন কি পরিমাণ সময় ডেডিকেটেড। এর মধ্যে আমি কত প্রোগ্রাম লঞ্চ করেছি, ব্রেইভের প্রোগ্রাম, আমরা এই বছর ব্রেইভের 2টা অ্যাডভান্সের ব্যাচ লঞ্চ করেছি, কত কিছু আমরা করলাম, ফায়ার প্রোগ্রাম থেকে শুরু করে অনেক কিছু করতে পেরেছি। কেন? বিকজ অফ এনার্জি। আমি যখন এনার্জি গেইন করেছি, এই এনার্জি পাওয়ার জন্য আমাকে কি নিতে হয়েছে? আমাকে খাবার কম খাওয়ার পেন নিতে হয়েছে, এক্সারসাইজ করার পেন নিতে হয়েছে। বিপরীতে আমি এগুলো পেয়েছি। আবার আরেক দিকে যদি আপনি যান, আমি যদি এই পেইনটা অ্যাভয়েড করি, তাহলে আমাকে আরেকটা পেন নিতে হবে, সেটা আমার ভুঁড়ির পেন, যার কারণে আমি সকালবেলা উঠলে একটু শরীরটা মেজমেজ লাগতো, রাতে মনে হইতো আগে ঘুমায় যাই, আবার দেখা গেল দুপুরবেলা মানে ক্লান্তি চলে আসতো, আর কাজ করতে ইচ্ছা হইতো না, লেখালেখিতে ফোকাস করতে পারতাম না। তাহলে খেয়াল করে দেখেন, লাইফের দুই দিকেই তো পেইন। আমি যখন আমার মাসলকে পেইন দিচ্ছি, এটা গ্রো করতেছে, আমার শরীরকে পেইন দিচ্ছে, এটা এনার্জি পাচ্ছে। আর আমি যদি এই পেইনটা নিজেকে না দেই, তাহলে আমাকে নিতে হবে রোগের পেইন। সিম্পল ম্যাটার। হয় আপনাকে রোগের পেইন নিতে হবে, অথবা এক্সারসাইজ এবং কম খাওয়ার পেইন নিতে হবে। আপনার ডিসিশন, আপনি কোনটা নেবেন। খেয়াল করে দেখেন তো, দুই দিকেই পেইন এন্ড প্রেশার। আমাকে প্রতিদিন এই লোহা লক্কর উঠাইতে হবে, আমাকে ঝুলতে হবে, আমাকে এই পুশ আপ বা নানান ধরনের কিছু এগুলো দিতে হবে। হয় এই পেইন নিতে হবে অথবা ওই পেইন। তার মানে লাইফে অন্য কোনো উপায় নাই। সকালবেলা উঠে আপনাকে ব্রাশ করার পেইন নিতে হবে, অথবা দাঁত ক্ষয় হওয়ার পেইন, দাঁতের দুর্গন্ধর পেইন। এখন দুর্গন্ধর পেইন আপনি নেন না বিধায়, নিতে চান না বিধায়, সকালবেলা উঠে বলতে আমরা ব্রেকফাস্টের পরে যেটা করি, সকালে ব্রেকফাস্টের পরে ব্রাশ করি, আবার রাতে ডিনারের পরে ব্রাশ করি। এই যে 2 বেলা করে যে আপনি ব্রাশ করেন, এটা তো একটা পেইন ভাই। টাকা খরচ করে টুথপেস্ট আপনি কেন কিনেন? কারণ এই পেইনটা যদি আপনি না নেন, তাহলে আপনার দাঁত ক্ষয় হওয়ার পেইনটা নিতে হবে। যারা ছোটবেলা থেকে ঠিক মতো দাঁত ব্রাশ করে না, তাদের দাঁতে পোকা দেখা যায়, রুট ক্যানেল করতে হয়, দাঁত পড়ে যায় খুব অল্প বয়সে। তাহলে দেখেন, দুই দিকেই পেইন, আপনি কোনটা নেবেন? ডিসিশন ইজ ইয়োর্স। আমরা আরো গভীরে যাই, খুবই মজার টপিকে কথা বলতেছি, আই হোপ আমরা রিলেট আছি সবাই। এইটা শুধু ধরতে পারলে আজকের আর কিচ্ছু লাগবে না, শুধু পাগলার পিটাও যদি আপনি বুঝে যান, এতটুকু ধৈর্যও যদি আপনার থাকে ক্লাসটা করার, এরপরে আমি জানি না আপনি কতক্ষণ টিকবেন মাঠে, আমি জানি না। আমি আছি, আমরা আজকে টেস্ট ম্যাচ খেলতে আসছি, T20 না কিন্তু। তো আপনি আমার সাথে যতক্ষণ আছেন, আমি ক্রিজে আসি, আপনি যতক্ষণ বল করতে পারবেন আমি পিটাইতে পারবো, সমস্যা নাই। এখন
যদি মনে করেন T20 খেলবেন, পাগলার পিটাও যদি আজকে নিয়ে যেতে পারেন, আমি বিশ্বাস করি আপনার জীবনের সেরা জিনিসটাকে আজকে এখান থেকে নিয়ে গেলেন। সো আমরা মুভ ফরওয়ার্ড করি। এইখানে আমরা একটু স্পিরিচুয়াল পার্সপেক্টিভ দিব। দেখেন খেয়াল করে, আল্লাহ কি বলছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি যে ম্যানুয়াল আমাদেরকে দিয়েছেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন সূরা বাকারার, বাকারা বানানটা সরি ভুল আসছে, আহ, হয়তো আমার ডিজাইন টিম মিস করে ফেলছে, বাকারা হবে 155 নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, জানমাল এবং ফল ফসলের স্বল্পতা দিয়ে, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। তার মানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে এই দুনিয়ায় কি দিয়ে পরীক্ষা করবে, আমাদের মধ্যে ভয় দিবে, আমাদের মধ্যে ক্ষুধা দিবে, আমাদের জানমালের ক্ষয়ক্ষতি দিবে, আমার ফল ফসলের স্বল্পতা দিবে, ফসল মানে রেজাল্টের স্বল্পতা, এগুলা দিয়ে আমাদেরকে পরীক্ষা করবে। এই যে যে পরীক্ষা, এই যে যে ভয় ক্ষুধা, এগুলা কি পেইন এন্ড প্রেশার। তার মানে আল্লাহ আমাদের জন্য যে দুনিয়া সৃষ্টি করেছেন, উনি অলরেডি ম্যানুয়ালে, আমাদের যে আলটিমেট লাইফের ম্যানুয়াল, পবিত্র কোরআনে আল্লাহ এই জিনিস বলে দিয়েছেন। সহি বুকারির একটা হাদিস আছে, খুবই পাওয়ারফুল লেগেছে আমার কাছে। আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দুঃখ কষ্ট, অর্থাৎ দুঃখ কষ্ট মানে তো প্রেশার, কষ্ট মানে পেইন, প্রেশার এবং পেইনের মধ্যে নিপতিত করেন। এর মধ্য দিয়ে আপনি যদি নবী রাসূলদের জীবন ঘাটেন, তাদের পুরো জীবন ময় ছিল পেইন, বিভিন্ন যুদ্ধ করেছে। ইভেন আমাদের আমাদের রাসূল যিনি, তার দন্তন মোবারক পর্যন্ত শহীদ হয়েছেন, কত ধরনের সমালোচনা, তাকেও কিন্তু মানুষ পাগল বলেছে। দেখেন উনি যখন মানুষকে দিনের দাওয়াত দিতে গিয়েছেন, কত কটু কথার সম্মুখীন কিন্তু উনিও হয়েছেন। তার মানে আমরা যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ, আমি যেহেতু মুসলিম ধর্মের, আমাদের ধর্ম থেকে এক্সাম্পল দিলাম, আপনি অন্য ধর্ম হলে আপনার ধর্মে ঘাটাঘাটি করে দেখবেন যে আলটিমেটলি সেম রেজাল্টই আসতেছে আপনার জন্য। এবার আসেন সায়েন্স কি বলে। অনেকেই আছে আমরা ধর্মীয় কথাবার্তা শুনলে মনে করি আচ্ছা হুজুরদের বয়ান, আপনি তো হুজুর না, আপনি এগুলো কেন বলতেছেন ভাই, আমি ভুল বললে ধরাই দিয়েন, আর না ভুল বললে এটা নিয়ে আপনি একটু রিচেক করে নিয়েন। অনেকে আবার ওগুলা পছন্দ করে না, পছন্দ করে সাইন্টিফিক কিছু, যদি আমাকে বুঝাইতে পারেন। সাইন্টিফিক বুঝতে চাইলে আজকের অন্যতম সেরা একটা লেসন এখন আমরা শেয়ার করব, হরমোসিস। এটা বায়োলজির একটা টপিক। আপনি জানেন আমি বিজনেস কোচিং করাই, হ্যাপিনেস কোচিং করাই, ম্যাক্সিমাম সায়েন্স বেসড কথাবার্তা বলি। আমরা জানেন এর আগে আমরা একটা ব্রেক থ্রু সামিট করেছিলাম, যেখানে 5 ফিজিক্স ল অফ বিজনেস গ্রোথ নিয়ে আমি একটা ক্লাস করিয়েছিলাম, যে ফিজিক্সের ল দিয়ে কিভাবে বিজনেস এবং লাইফে গ্রোথ আনা যায়। সো আজকে আমি ফিজিশিয়ান বা ফিজিক্সের এক্সপার্ট না, আজকে আমি বায়োলজির এক্সপার্ট হিসেবে একটা টপিক তুলে এনেছি, সেটার নাম হচ্ছে হরমোসিস অফ গ্রোথ। হরমোসিস জিনিসটা কি? 1888 সালে একজন বিজ্ঞানী একটা দারুণ কাজ করলেন। তিনি কি করলেন, ইস্ট, ইস্ট নামে একটা এক এক ধরনের ছত্রাক আর কি। ধরেন ইস্ট হচ্ছে আমরা যে পাউরুটি খাই, এই রুটির মধ্যে বা বিভিন্ন ধরনের রুটি জাতীয় এই জাতীয় প্রোডাক্টের মধ্যে দেওয়া হয়, দিলে এটা ফুলে যায়। তো এই ইস্টগুলা, এইগুলার মধ্যে উনি এক ধরনের বিষ ঢাললেন, বিষ, পয়জন, অর্থাৎ মারা যাওয়ার জন্য, অল্প পরিমাণে আর কি। তো উনি দেখলেন যে অল্প পরিমাণ বিষ ঢালার পরে ইস্টগুলা বা এই ছত্রাকগুলা কি ধরনের বিহেভিয়ার করে। ইন্টারেস্টিং একটা ঘটনা উনি দেখলেন, যে এগুলা ওইটার মধ্যে দেওয়ার পরে পরের দিন উনি খেয়াল করে দেখলেন যে এই যাদেরকে মারার জন্য বিষগুলো দেওয়া হয়েছিল, ওগুলো আসলে মারা যায় নাই। মারা না গিয়ে কি হয়েছে, ওগুলো আরো হৃষ্টপুষ্ট, আরো শক্তিশালী হয়েছে। এর থেকেই এই জিনিসটা আবিষ্কার হয়। পরবর্তীতে 1943 সালে এই জিনিসটা আরো পপুলার হয় হরমোসিস নামে। তার মানে হরমোসিস, বিজ্ঞানের ভাষায় একে বলা হয় হরমোসিস। এটার মানে হলো এমন এক জৈবিক প্রক্রিয়া যেখানে অল্প পরিমাণ চাপ বা বিষ শরীরকে আরো শক্তিশালী করে তোলে। সাইকোলজিতে খুবই, আমি সাইকোলজির অনেক টার্ম আমাদের প্রোগ্রামে মার্কেটিং এর ইয়েতে ইউজ করি। সাইকোলজিতে একটা টার্ম আছে যেটাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি বলে, এটা একটা রোগ। আবার এটার বিপরীতে আরেকটা টপিক আছে, পোস্ট ট্রমাটিক গ্রোথ, পিটিজি। তার মানে হলো এই কোনো একটা জিনিসকে যখন আপনি প্রেশারাইজ করেন, পোস্ট ট্রমাটিক গ্রোথ, তার মানে আপনার ব্রেইন যখন কোনো একটা পরিস্থিতির কারণে একটা প্রেশারের মধ্যে পড়ে যায়, এই প্রেশার ব্রেইনকে গ্রোথ করতে হেল্প করে। কি পাওয়ারফুল জিনিস, আপনি চিন্তা করে দেখেন। তার মানে এই হরমোসিস জিনিসটা আপনি যদি শুধু ফিল করেন, ঠিক মতো একটু যদি বোঝেন, আপনার লাইফের ম্যাক্সিমাম প্রবলেম আসলে সলভ করা সম্ভব এই হরমোসিস বোঝার মাধ্যমে। এবং আমি রিকোয়েস্ট করবো এটা নিয়ে প্রয়োজনে আরো পড়াশোনা করেন, এবং আমার যে নতুন বই পাগলা প্রেনার, এটার মধ্যে হরমোসিস নিয়ে আমি ডিটেইল লিখেছি, যাতে আপনি ইফেক্টিভলি কাজে লাগাইতে পারেন। তার মানে হরমোসিস বলতেছে
প্রেসার আপনাকে মেরে ফেলে না, প্রেসার আপনাকে ধ্বংস করে না, প্রেসার বরং আপনাকে আরো শক্তিশালী করে। দিস ইজ দ্য সায়েন্টিফিক ইনসাইট। তার মানে একটু একটু করে আপনি যখন নিজেকে প্রেসার দেন, সেটা আপনার ব্রেইনে দেন, ইভেন আপনার শরীরে দেন, আপনার কাজের মধ্যে দেন, আস্তে আস্তে দেখবেন এটা আপনার জন্য গ্রোথ তৈরি হয়। এটাকে একদিকে সাইকোলজিতে বলে পোস্ট ট্রমাটিক গ্রোথ, বায়োলজিতে বলে হরমোসিস। আই হোপ আমরা ক্লিয়ার। আমরা সাইন্টিফিক আরো অনেকগুলো ইনসাইট দেখব। মাসল বিল্ডিং, এইবার যারা বডি বিল্ডার আছেন, যারা মাসল বিল্ড করেন, যারা জিমে যান নিয়মিত, তারা যদি খেয়াল করে দেখেন সাইন্টিফিক ইনসাইটটা, আপনি যখন জিমে গিয়ে ওজন তোলেন, অনেক ভারী ওজন তোলেন বা ভারী এক্সারসাইজ করেন, তখন আসলে কি হয়? তখন আপনার পেশিতে প্রেসার পড়ে। অর্থাৎ আপনার এক এক জায়গায় যে বাইসেপ, ট্রাইসেপ বা আমাদের হ্যামস্ট্রিং, এই যে বিভিন্ন জায়গায় হিপ, এই যে প্রত্যেকটা জায়গায় জিম আসলে কি করে, বা ইয়োগাতে বা ক্যালিস্থেনিকে, যেমন আমি ক্যালিস্থেনিকটা রেগুলার করি, ক্যালিস্থেনিকে আমরা কি করি, বডির বিভিন্ন পার্টস ধরে ধরে আমরা আপার ব্যাক, লোয়ার ব্যাক, আমাদের কোর, এই প্রত্যেকটা জায়গায় আমরা প্রেসার দিই। এই প্রেসারের কারণে কি হয়, শরীর ওই জায়গায় স্ট্রং হয়। ধরেন আমাদের এইখানে অনেক আমাদের আপুরা মা বোনেরা জয়েন করেছেন, প্রায় শোনা যায় তাদের বয়স 30-35 গেলে কোমরের ব্যথা দেখা যায়, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। এর অন্যতম কারণ হচ্ছে এই কোরের যে মাসলটা, এটা তাদের দুর্বল হয়ে যায়, এই জায়গায় যথেষ্ট প্রেসার পড়ে না। অনেকে হ্যামস্ট্রিং দুর্বল থাকে, অনেকের কাপ মাসল দুর্বল থাকে, অনেকের হিপ দুর্বল থাকে, এজন্য ওই যে শর্ট করতে পারে না, পা উঁচুতে উঠাইতে পারে না, বডি 360 মুভ করাইতে পারে না। তার মানে ওই মাসলগুলো স্টিফ হয়ে যায়। এটা কেন হয়ে যায়? কারণ ওই জায়গায় প্রেসার কম পড়তেছে। বোঝেন? আবার তাহলে আমরা জিমে গিয়ে যে বডি বিল্ডার যারা এই যে বডি বিল্ড করে, বডিটা বিল্ড হয় কিসের কারণে? বিকজ অফ দ্য প্রেসার। এই যে আমরা একটু আগে আপনাদের জন্য যে ব্রুটাল ট্রুথটা বলেছি, যে হার্শ নিউজটা বলেছি, যে এটা আপনাদের জন্য প্রেসার তাহলে আমাদের জন্য খারাপ না, আপনাদের জন্য অ্যাবসলিউট গুড নিউজ যেটা আমি দিতে চাই। তার মানে প্রেসার আমাদের জন্য উপকারী। এটা সমস্ত ফ্যাক্ট, কোরআন হাদিস বলতেছে, সায়েন্স বলতেছে, সমস্ত প্র্যাকটিক্যাল ফ্যাক্ট আমাদেরকে বলতেছে প্রেসার আমাদের জন্য উপকারী। সমস্যা হলো আমরা প্রেসার আমার জন্য উপকার করতে আসে আর আমরা প্রেসার রাইখা পলায়ন করি, আমরা মনে করি প্রেসার আমার জন্য ক্ষতিকর। প্রবলেমটা হচ্ছে ঠিক এই জায়গাতে। তাহলে মাসল বিল্ডিং এ কি হয়, আপনার পেশির টিস্যুগুলা ছিঁড়ে যায়। এই যে আপনি যখন উঠাইলেন, আপনি দেখবেন প্রথম যদি আপনি জিমে জয়েন করেন বা আপনি ধরেন রেগুলার এক্সারসাইজ করেন না, হঠাৎ করে সকালবেলা যদি আপনি এক্সারসাইজ করেন, 2 দিন 3 দিন পর্যন্ত দেখবেন আপনার শরীর হাত পা সব ব্যথা করে। হঠাৎ করে যদি আপনি ক্রিকেট খেলেন, হঠাৎ করে যদি আপনি ফুটবল খেলেন, দেখবেন আপনার শরীর প্রচন্ড ব্যথা করে। এই ব্যথাটা মানে কি পেইন। এই পেইন কি আপনার জন্য খারাপ না? এই পেইন আপনার জন্য খুবই ভালো জিনিস, কারণ এই পেইন মানে হচ্ছে ওই জায়গাটা বিল্ড করতেছে। তাহলে আপনি যখন জিমে গেলেন, প্রথম দিন পুশ আপ দিলেন, ওয়েট লিফট করলেন বা আপনি লেগ এক্সারসাইজ করলেন, যেটাই করলেন, এই যে প্রেশারগুলোর কারণে আপনার কি হবে, আপনার একটা পেইন হবে। এই প্রেশার অ্যান্ড পেইনের মাধ্যমে, এই পেইনটা যখন আপনি নিয়মিত নিবেন, এই প্রেশারটা যখন এই মাসলগুলোতে নিয়মিত দিবেন, দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন, তখন এই মাসলগুলা বিল্ড হবে। এইটা যদি আপনি শুধু ধরতে পারেন, এইটা যদি আপনি শুধু বুঝতে পারেন, দিস প্রিন্সিপাল ইউ ক্যান ইউজ এভরিহোয়ার ইন ইউর লাইফ। আপনার লাইফ এবং বিজনেসের প্রত্যেকটা জায়গায় এই একটা প্রিন্সিপালকে ইউজ করে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন। তার মানে প্রেশার আমাদের মাসল যেমন বিল্ড করে, প্রেশার আমাদের লাইফ বিল্ড করে। প্রেশার একইভাবে আমার বিজনেসকেও বিল্ড করে, আমাদের সবকিছুকে বিল্ড করে আসলে পেইন অ্যান্ড প্রেশার। তার মানে এই প্রেশার না থাকলে পেশি বড় হয় না। আপনাকে একটা মারাত্মক নিউজ দেই, সেটা হচ্ছে নাসার গবেষকরা একটা দারুণ জিনিস আবিষ্কার করেছে, এটা আমি বইয়ে লিখেছি ডিটেল। সেটা হচ্ছে তারা যখন দেখলো যে মহাকাশে যে সকল বিজ্ঞানীগুলো যায়, তারা যাওয়ার পরে তাদের মাসল অর্থাৎ হাড় ক্ষয় হইতে থাকে, কমে যায়, তাদের ওজন কমতে থাকে, হাড় ক্ষয় হইতে থাকে। এই ওজন কমে যাওয়া, হাড় ক্ষয় হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে ওই জায়গাতে আমাদের পৃথিবীর মতো এরকম প্রেশার নাই, শরীরের মধ্যে এই প্রেশারটা কম পড়ার কারণে এটা ক্ষয় হয়ে যায়। তার মানে প্রেশার আমাদেরকে টিকিয়ে রাখতে হেল্প করে। তার মানে আপনার শরীরের জয়েন্টের যেই পেশিতে দুর্বলতা আছে, ওইখানে যখন হঠাৎ করে চাপ পড়ে তখনই কিন্তু ওইখানে পেইন হয়। আর আপনার পুরো বডি যদি আপনি 360 মুভ করান, ধরেন আপনি যে কাজ দৈনিক করেন, এই যে কোমরের ব্যথা যাদের হয়, হাঁটুতে ব্যথা হয় বিভিন্ন জায়গায়, ধরেন আপনার কাজের রেগুলার যে কাজ করেন তাতে আপনার হাঁটুতে কোমরে প্রেসার পড়ে, এর মাত্রা হচ্ছে ধরেন 10। এইবার আপনি ক্যালিস্থেনিক করেন আর ইয়োগা করেন আর জিম করেন, ধরেন যেটার মাধ্যমে আপনার এই কোমরে এবং হাঁটুতে আপনি প্রেসার দিলেন 100 ডিগ্রি প্রতিদিন।
প্রতিদিন যদি আপনি 100 ডিগ্রি পরিমাণে দেন, এবার 10 ডিগ্রি পরিমাণ চাপ যখন আপনার আসবে তখন কিন্তু ওইটার জন্য আপনি প্রেসার প্রুফ। দিস ইজ দ্য অ্যাবসুলেট মেথড অফ প্রেসার প্রুফ। তার মানে প্রেসার প্রুফ আপনি কতক্ষণ হইতে পারবেন? বুলেট প্রুফ একটা গাড়ি কখন হইতে পারে? যখন বুলেট যেই গতিতে ছুটে বেড়ায়, গাড়ির মধ্যে ওরকম জিনিস লাগায় যে বুলেট আসলে ওই গতি বা ওই শক্তির চেয়ে গাড়ির প্রোটেকশন ক্ষমতা যখন বেশি, ওইটাই কিন্তু আসলে বুলেট প্রুফ। তাহলে আপনি প্রেসার প্রুফ হইতে চাইলে আপনার লাইফের প্রেসারের সাইজ এখন যত বড়, আপনি ইচ্ছাকৃত যদি আপনার প্রেসারের সাইজ তার চেয়ে বড় করেন, তাহলে এক্সিস্টিং প্রেসারের জন্য আপনি প্রুফ হয়ে যাবেন। দিস ইজ দ্য অ্যাবসুলেট সিক্রেট অফ লাইফ। জানি না বুঝতে পারছেন কিনা, কিন্তু অস্বাভাবিক লেভেলের একটা পাওয়ারফুল কথা বলে ফেলছি কিন্তু। তার মানে আপনি প্রেসার প্রুফ কিভাবে হবেন? এই যে মাসল বা শরীরে একটা প্রেসার প্রুফ কখন হয়? আমার মাসল রেগুলার কাজ করে, বাজারে যাই 2 কেজি 5 কেজি উঠাই। আমি যখন জিমে গিয়ে 100 কেজি বা 20 কেজি বা 50 কেজি উঠাই, তখন কিন্তু প্রেসার পড়ে, সাময়িক ব্যথা হয়, যে ব্যথা হয় টিস্যুগুলো ছিঁড়ে যায়, শরীরে এবার পুরা প্রোটেকশন সিস্টেমে এখানে পাঠায়। পাঠানোর পরে এটা কেমন ভাবে বিল্ড করে যে এরপরে 100 কেজি পর্যন্ত যাতে তুলতে পারে। এবার 100 কেজির জন্য যখন ও বিল্ড হয়ে গেল, এবার বাজারে গিয়ে 10 কেজি তুললেও আপনার এখানে আর প্রেসার পড়বে না, আপনি তখন প্রেসার প্রুফ। ঠিক একইভাবে আপনি হিসাব করেন আপনার লাইফের এখন প্রেসারটা কি পরিমাণ আছে। আপনার লাইফের প্রেসার যদি আপনি কমাইতে না পারেন, তাহলে আরো প্রেসার অ্যাক্টিভলি নেন, যাতে এক্সিস্টিং প্রেসার আপনার কিছুই মনে না হয়। আই হোপ আমরা বুঝে গেছি। তো আমরা আরো ডিটেলে যাই। এবার আছে নিউরো সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে দেখি। মস্তিষ্ক যখন চাপের মুখে পড়ে তখন এটি বিডিএনএফ, দিস ইজ সুপার পাওয়ারফুল লেসন। এইটা আমাকে এমন, মানে এই লেসনটা আমি যখন সাজাচ্ছিলাম আমার গুজ বাম্প হইতেছিল রীতিমতো। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ বিডিএনএফ? এইটা আমরা মানে অনেকে হয়তো প্রথম শুনলাম। বিডিএনএফ হচ্ছে ব্রেইন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর। সোজা কথায় আমি সোজা বাংলায় বুঝাই, বিডিএনএফ হচ্ছে এক ধরনের ফার্টিলাইজার। ফার্টিলাইজার মানে কি? সার। আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আই হোপ আমরা সবাই ক্লিয়ার যে জমিতে চাষবাস যখন হয় কৃষক তখন কি করে? কৃষক জমিতে সার প্রয়োগ করে যাতে ফসল খুব ভালো হয়। জমিতে যেমন সার প্রয়োগ করা হয়, আমাদের ব্রেইনের জন্য একটা সার আছে, সেই সারটার নাম হচ্ছে বিডিএনএফ। এই সার, এটাকে এক ধরনের প্রোটিন বলা হয়, যেই প্রোটিনটা আমাদের ব্রেইনের ভিতরে উৎপাদন হয়। এই প্রোটিনটা যখন ব্রেইনের ভিতরে ঠিকঠাক মতো উৎপাদন হয়, এই ফার্টিলাইজারটা ব্রেইনের অ্যাক্টিভিটি, ব্রেইনের কাজ করার সক্ষমতা, ব্রেইনের কাজ করার পাওয়ার, ইনোভেশন, ফোকাস করার শক্তি, মনে রাখার শক্তি সবকিছু বেড়ে যায়। তাহলে আপনি নিশ্চয়ই বলবেন যে ভাই এইবার আমারে বলেন এই সার কই কিনতে পাওয়া যায়? কোনো ট্যাবলেট আকারে পাওয়া গেলে আমরা নিশ্চয়ই মুষ্টি ভরে ভরে এই ট্যাবলেট নিশ্চয়ই খাইতাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এই সার বা এই যে প্রোটিনটা আলাদা কোনো প্যাকেট নাই, কোথাও কিনতে পাওয়া যায় না। এইটা ব্রেইন তার প্রসেস দিয়ে নিজে তৈরি করে। এটা তৈরি করলে কি হয়? ব্রেইনের ভিতরে যে নিউরনের সিনপসিস কানেকশন আছে, এই কানেকশনটাই নতুন করে তৈরি হয়। নতুন নিউরন তৈরি হয়, যেটাকে বলে নিউরোজেনেসিস। নিউরোপ্লাস্টিসিটি অ্যাক্টিভ হয়। আপনার কাজ করার ক্ষমতা, মনে রাখার ক্ষমতা, ইনোভেশন ক্ষমতা, বিজনেসের অফার, মার্কেটিং স্ট্র্যাটেজি মেকিং করার ক্ষমতা বেড়ে যায়। কি পাওয়ারফুল, তাই না? মজার ব্যাপার হচ্ছে, এই জিনিসটা উৎপাদন হওয়ার একটাই রাস্তা, পেইন এন্ড প্রেসার। এটি নতুন নিউরন তৈরি করে এবং মস্তিষ্ককে শার্পার হিসেবে তৈরি করে। হরলিক্স দিয়ে আপনি মস্তিষ্ক শার্পার বানাইতে পারবেন না, আপনার লাগবে চাপ, নিয়ন্ত্রিত। কি পরিমাণ চাপ সেটাও আমরা দেখাবো, কি পরিমাণ নেবেন। অর্থাৎ ব্রেনকে যখন একটু একটু করে আপনি প্রেসারে ফেলবেন, এইটার আমি একটা দুর্দান্ত এক্সাম্পল দেই, আই হোপ আপনারা দারুণ রিলেট করতে পারবেন। আমি একটু কমেন্টে জানতে চাই আপনারা কি সেশনটা এনজয় করছেন সবাই? একটু কমেন্টে আমাদের পাগলারা কমেন্ট করেন তো। আপনাদের যেহেতু অনেক বড় অডিয়েন্স, প্রত্যেকের সাথে আলাদা কথা বলার সুযোগ নাই, আপনারা কেমন এনজয় করছেন? ওয়াও ওয়াও ওয়াও, হিউজ চ্যাট, ও মাই গড। দারুন দারুন, থ্যাংক ইউ সো মাচ। সবাই অলরেডি আছেন আমার সাথে, নাকি ঘুমায় গেলেন? রাত অনেক রাত হয়ে গেছে। তাহলে আমরা একটা ফার্টিলাইজারের কথা বলতেছি, ব্রেইন ফার্টিলাইজার, কারণ এইটা হলেই তো আপনি পারফর্ম করতে পারবেন। পৃথিবীর ইনোভেটর যারা, তাদের ব্রেইন আর আপনার ব্রেইন অলমোস্ট কাছাকাছি,
কিন্তু আমাদের ব্রেনে যথেষ্ট বিডিএনএফ নাই, উৎপাদন হয় না, বিদায় আমাদের নিউরনগুলো ডিসকানেক্ট হয়ে যায়, নিউরোজেনেসিস হয় না, নিউরোপ্লাস্টিসিটি অ্যাক্টিভ থাকে না, ব্রেন শার্প হয় না, এবং আমাদের হিপোক্যাম্পাসটা তখন দুর্বল হয়ে যায়। হিপোক্যাম্পাস অনেক কিছু তখন মনে রাখতে বা ধারণ করে রাখতে পারে না। একটা দুর্দান্ত এক্সাম্পল আপনাদের সামনে দিব এখন। আপনাদের নিশ্চয়ই মনে আছে পরীক্ষার আগের রাতের পড়ার কথা, সবার মনে থাকার কথা। পরীক্ষার আগের রাতে আপনি যখন পড়তে বসছেন ভাই, মানে বিশ্বাস করেন পুরা বই একবারে খালি এরকম উল্টাইছেন, সবকিছু মাথায় ছিল, সুপার ডুপার পরীক্ষা দিয়ে মোটামুটি এ প্লাসও পেয়ে ফেলে অনেকে। এ গ্রেড তো নর্মাল, গিয়ে এক রাত পরে পোলাপান পাস করে ফেলে। এখন এখন পরীক্ষার আগের রাতে আসলে আলটিমেটলি ঘটনাটা কি ঘটে বলেন তো? আগের রাতে আপনার ব্রেইন একটা মারাত্মক প্রেসারে পড়ে, সুপার প্রেসার, যে আর রক্ষা নাই। সারা বছর আজের আড্ডা দিছি, বন্ধু বান্ধব নিয়ে ঘুরছি, এটা করছি সেটা করছি, আর তো বাঁচার উপায় নাই। লাস্ট ডে আগামীকাল সকাল 10টায় আমার পরীক্ষা, বিদায় একদম দুপুর থেকে বা সকাল থেকে উঠে সারা দিনে এমন পড়া পড়েন, তখন আসলে ব্রেইনে একটা প্রেসার পড়ে, আপনি একটা আর্টিফিশিয়াল প্রেসার ব্রেইনকে দেন। এই প্রেসারটা দেওয়ার সাথে সাথে ব্রেইনে ব্যাপক পরিমাণে সার ছিটানো শুরু করে, বিডিএনএফ প্রচুর পরিমাণে প্রোটিন পায় এবং আপনার মেমোরি শার্পার হয়, ব্রেইন এমন ভাবে অ্যাক্টিভ হয়, ঠিকই দেখেন পরের দিন লিখে কিন্তু আপনি পাস করে ফেলেন। সো পাওয়ারফুল, সো ভেরি পাওয়ারফুল, মানে আনবিলিভেবল। এইটা বুঝলে আপনি চিন্তা করে দেখেন, আপনি আর প্রেসার থেকে পালাবেন না। আপনি একটু একটু করে, এই যে দেখেন, বই নিয়ে আমরা বসতে চাই না। আমি সবাইকে বই পড়তে সাজেস্ট করি যে প্রত্যেকদিন অন্তত আধা ঘন্টা বই পড়েন। এই যে বই আমরা পড়তে চাই না কেন? বইটা পড়লে আপনার ব্রেইনে প্রেসার পড়ে, আর ব্রেইনে প্রেসার পড়লে আপনার ভালো লাগে না। আপনি প্রেসার থেকে বাঁচতে কই যান? আপনি প্রেসার থেকে বাঁচতে ফেসবুকে যান, টিকটকে যান, নাচানাচি দেখেন, আর খালি স্ক্রল 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 এই করতে থাকেন। বিধায় ব্রেইন প্রেসার পড়ে না, ব্রেইন এক ধরনের বিনোদন নিয়ে বের হয়ে যায়। তার মানে আপনি যদি ব্রেইনকে নিয়ন্ত্রিত একটু একটু করে প্রেসার দেন, আপনার ব্রেইন, বিশ্বাস করেন, আপনি 2026 সালটা একটু একটু করে এই প্রেসারটা দেন। কিভাবে দিবেন? এই যে আজকের ক্লাসটা করতেছেন, এখন যে ক্লাসটা আপনি করতেছেন, এটা কিন্তু আপনার ব্রেইনের জন্য একটা প্রেসার। বিশ্বাস করেন আপনার বিডিএনএফ এখন অ্যাক্টিভ, আপনার ব্রেইন এখন সার পাইতেছে, ব্রেইন দেখবেন আস্তে আস্তে উঠপড়লো। এজন্য আপনি দেখেন প্রায়ই বলেন যে কোনো প্রোগ্রামে যখন জয়েন করি, কোনো কোর্স যখন করি, কোনো বই যখন পড়ি, কোনো ভালো কথা যখন শুনি, কোনো ওয়াজ মাহফিলে যখন যাই, তখন মনে হয় আমি অনেক পাওয়ারফুল। স্টিল আপনার সব সমস্যা ঠিক থাকে, তারপর আপনার পাওয়ারফুল লাগে কেন? আপনার বিডিএনএফ অ্যাক্টিভ হয়ে যায়, ব্রেইন তখন প্রোটিন পায়, ব্রেইন তখন সার পায়, শক্তি পায়, তখন মনে হয় আমি দুনিয়াটা জয় করে ফেলবো। এবং আমি বিশ্বাস করি এখন আপনারা সেই বিডিএনএফটা অ্যাক্টিভ আছে, বিধায় আপনি কিন্তু একটা নিউরোট্রফিক ফ্যাক্টর, ট্রফিন একটা প্রোটিন আপনার ব্রেন পাইতেছে, বিধায় আপনি একটা শক্তি পাইতেছেন। তাহলে আপনার কাজ কি? এই নিউরোট্রফিক প্রোটিনটা নিয়মিত উৎপাদন কখন হবে? যখন আপনি ব্রেনকে ইচ্ছাকৃত, হ্যাঁ, প্রেশার মানে কি ব্রেইনে হাতুড়ি দিয়ে হামারি দিয়ে কেউ কিন্তু আবার একটা আঘাত করে ফেলেন না। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, বই পড়া, পজিটিভ জিনিসের সাথে থাকা, প্রোডাক্টিভ স্টেপ নেওয়া, প্রোডাক্টিভ চিন্তা করা, বিজনেসের প্ল্যানিং করা, এগুলো আপনি যখন করেন তখন ব্রেইনের বিডিএনএফ অ্যাক্টিভ হয়, এবং এটা যখন রেগুলার করেন আপনার ব্রেইন একটা দুর্দান্ত ব্রেইন হয়ে যায়। আর আপনার ব্রেইন যখন দুর্দান্ত ব্রেইন হয়ে যায়, তখন তো আপনার কারো সাপোর্ট দরকার নেই, নিজেই প্ল্যান করে নিজের ব্যবসা বা লাইফকে আপনি সুন্দর করে গুছাতে পারেন। আই হোপ আমরা বুঝতে পারছি যে প্রেশারটা আসলে আমাদের জন্য কত উপকারী জিনিস। এবার আসেন, খুব পাওয়ারফুল একজন ব্যক্তির কথা বলবো। আপনারা জানেন জার্মান একজন ফিলোসফার ফ্রেডরিক নিশ্চে, মানে খুবই বিখ্যাত ওনার নাম, আই হোপ আপনারা, উনি এক্সপার্ট একজন মানুষ, আমরা জানি। দুর্দান্ত একটা কথা বলেছে, দ্যাট হুইচ ডাজন্ট কিল আস মেক্স আস স্ট্রঙ্গার। মানে কি জানেন? মানে যেই প্রেসার আপনার মাইরা ফেলে না, ধরেন জীবনে নিজের এমন প্রেসার দিলেন যে মরেই গেলেন, তাহলে তার জীবনের ভ্যালু রইল না। নিশ্চয় যেটা বলতে চাচ্ছেন যে আপনি মইরা যাওয়ার আগ পর্যন্ত যত প্রেসার নিজেকে দেন, এই প্রেসার আপনাকে দুর্বল করে না, বরং আপনাকে স্ট্রং করে। তার মানে এই যে বডি বিল্ডাররা প্রেসার দেয়, বডি স্ট্রং হয়, আপনি এক্সারসাইজ করেন, বডি স্ট্রং হয়, আপনি ভালো প্রেসার ব্রেইনকে দিলে ব্রেইন স্ট্রঙ্গার হয়। দ্যাট হুইচ ডাজন্ট কিল আস মেক্স আস স্ট্রঙ্গার। আপনি এই প্রেসার আসলে এক ধরনের ব্রেইনের বা শরীরের বা লাইফের খাবার, এটা আপনার লাইফকে স্ট্রঙ্গার করে, শক্তিশালী করে। এজন্য আমি একটা কথা সবসময় বলি, দ্য সাইজ অফ ইউর লাইফ ডিটারমাইন্ড বাই দ্য সাইজ অফ প্রেসার ইউ ক্যান হ্যান্ডেল। আপনার জীবনের সাইজ আসলে কত বড়,
দ্য সাইজ অফ ইউর লাইফ, আপনার জীবনের সাইজটা আসলে তত বড়। আপনার জীবন কি এতটুকু, এইটুকু সাইজ, এতটুকু নাকি এতটুকু নাকি এতটুকু নাকি এতটুকু নাকি এতটুকু, কতটুকু আপনি চিন্তা করে দেখেন। আপনার জীবনের সাইজ ততটুকু যতটুকু আপনি প্রেসার নিতে পারেন। The size of your life determined by the size of pressure you can handle. এজন্য আপনি আজকে থেকে কি করবেন? প্রেসার নিবেন। আসো প্রেসার, আসো আসো পেইন, আসো। আপনি যখন পেইন এন্ড প্রেসারকে এমব্রেস করবেন, আপনি দেখবেন স্ট্রঙ্গার হয়ে উঠতেছেন। আপনার হরমোসিস কাজ করা শুরু করবে, আপনার বিডিএনএফ কাজ করা শুরু হবে, আপনার মাসলের মতো আপনার লাইফ বিল্ড হওয়া, আপনার বিজনেস বিল্ড হওয়া শুরু হবে। তো প্রেসার প্রুফ ফ্রেমওয়ার্ক। এবার আসেন আমরা কিভাবে প্রেসার প্রুফ হব। পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক। প্রেসার প্রুফ ফ্রেমওয়ার্কে দ্য 3S প্রোটোকল, 3টা এস দিয়ে আমরা প্রেসার প্রুফ হওয়ার প্ল্যান নিব। নাম্বার 1, এস স্ট্যান্ডস ফর সেপারেশন, বিচ্ছিন্নকরণ। বিচ্ছিন্নকরণ কিভাবে করবেন? সমস্যা, আপনাদের মনে আছে আমি সেশনের শুরুতে একটা পাওয়ারফুল কথা বলেছিলাম, সেই কথাটা ছিল আপনি এবং আপনার ব্রেইন আলাদা। এখন আরেকটা পাওয়ারফুল কথা বলছি, আপনি এবং আপনার সমস্যা আলাদা। দুইটা এক জিনিস না, একত্রিত করে ফেললেই ঝামেলাটা লাগবে। দুইটা আলাদা জিনিস। আপনি এবং আপনার প্রেসার এক না, দুইজন আলাদা ব্যক্তি। কিভাবে আলাদা? সমস্যা এবং আপনার আইডেন্টিটিকে আলাদা করুন। সমস্যা আপনার বাইরে, আপনার ভেতরে নয়। এজন্য বলবেন না আই এম ইন প্রেসার, আমি প্রেসার বা প্রেসারের ভিতরে আছি, এটা বলবেন না। আই এম হ্যান্ডেলিং এ প্রেসারাইজড সিচুয়েশন। আপনি হইতে পারেন ঋণে আছেন, আপনি হইতে পারেন বিজনেসে লস করতেছেন, হইতে পারে আপনার চাকরি নাই, হইতে পারে আপনি বেকার, হইতে পারে আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা যাচ্ছে। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, হোয়াট এভার দ্য প্রেসার ইজ, প্রথম কাজ হচ্ছে আপনি এবং আপনার প্রেসারটাকে আলাদা করা। এখন আপনি হয়তো একটু প্যাচ লাগাই ফেলতেছেন, দুইটা আবার আলাদা করে কেমনে ভাই? আপনি বুঝতেছেন না, সুখে আছেন তো বুঝতেছেন না, দুইটা আবার আলাদা হয় কেমনে? দেখেন আমি আলাদা করে দেখাই। ধরেন আল্লাহ না করুক আজকে আপনি মারা গেলেন, বা আজকে আমি মারা গেলাম, বা আজকে আমার পরিচিত কেউ মারা গেল। আমি যদি আজকে মারা যাই বা আপনি যদি আজকে মারা যান, তাহলে খেয়াল করে দেখেন তো কি হইতেছে ঘটনাটা। আপনি কি আপনার সব প্রেশারগুলো আপনার কবরে নিয়ে যেতে পারবেন? ধরেন আপনার টাকা পয়সার সমস্যা, তাহলে আপনি যদি মারা যান এই সমস্যাটা কি কবরেও যাবে? যদি একই হইতো তাহলে আপনার সাথে চলে যাওয়ার কথা না কবরে? আপনি খেয়াল করে দেখেন আপনার কোনো সমস্যা আপনার সাথে কবরে যেতে পারবে না, তার মানে ওইটা আর আপনি কিন্তু আলাদা। এক্স্যাক্টলি এই পয়েন্টটা একটু ধরতে পারেন কিনা দেখেন। দুইটাকে আলাদা করতে পারলেই আপনার পক্ষে এটার সমাধান করা সম্ভব। এবার আসেন আরো একটা পারফেক্ট রিয়েলিস্টিক এক্সাম্পল দিই। ধরেন কোনো একটা অসুস্থতা নিয়ে, অথবা আপনার পরিচিত একজনের বেবি হবে, বাচ্চা হবে। এই বাচ্চা হওয়ার জন্য সে একজন সার্জনের কাছে গেল। সার্জন হচ্ছে সিজার করবে, খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, প্রি ম্যাচিউর বেবি, হয়তো বাচ্চাটা একটু পরিপুষ্ট বা পরিপূর্ণ হওয়ার আগেই তাকে সিজার করতে হচ্ছে, ক্রিটিক্যাল কন্ডিশন। এখন খেয়াল করে দেখেন তো, এই যে যে ক্রিটিক্যাল কন্ডিশনের রুগীটা আসলো, যে সার্জন বা ডক্টর এটাকে হ্যান্ডেল করতেছে, এখন খেয়াল করে দেখেন তো ডক্টর কি মনে করে যে এই প্রেশারটা আমার ভিতরের, আই এম ইন প্রেশার, এটা মনে করে? সে প্রেশারে আক্রান্ত হয়ে যায়, সে সেপারেট করে যে প্রেশার আর আমি আলাদা, তার মানে আমার রুগী এবং আমার ট্রিটমেন্ট আলাদা। ডাক্তার যদি মনে করতো যে আই এম ইন প্রেশার, প্রেশারটা সে নিজের ব্রেইনের ভিতরে নিয়ে ফেললে, নিজে প্রেশারে ডুবে গেলে, সে সিজার করতে গেলে তার হাত এরকম এরকম করে কাঁপতো, সে পারফেক্ট এক্সাক্ট ট্রিটমেন্টটা কিন্তু সে দিতে পারতো না। সো আই হোপ আপনারা ধরতে পেরেছেন ঘটনাটা। তার মানে সে আর প্রেশার আলাদা, বিদায় সে সুন্দর মতো এটাকে সিজার করে বাচ্চাটাকে বের করে এনে সুন্দর তার বাবার হাতে তুলে দিচ্ছে, এই যে দেন আপনার বাচ্চা রেডি হয়ে গেছে। তার মানে আজকের পর থেকে এই জিনিসটা ভাবেন যে আমার প্রেশার আমার সাথে যেহেতু কবরে যাবে না, কাজে প্রেশার এবং আমি আলাদা, পরিপূর্ণ আলাদা। এবার আপনি সেই সার্জন যে এই প্রেশারটাকে হ্যান্ডেল করবেন, সুন্দর করে এটাকে ট্রিটমেন্ট করবেন, সুন্দর করে এটাকে সার্জারি, এটা থেকে যখন আপনি বের হয়ে আসবেন তখনই কিন্তু সুন্দর করে আপনি হ্যান্ডেল করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু এটাতে গোলায় ফেলবেন। আমরা দুইটাতে গোলায় ফেলি, এটা আমাকে আইডেন্টিটি বানায় ফেলি। আজকের পর থেকে আপনি বলবেন না যে আমি ডিপ্রেসড, কথায় কথায় কেন বলেন আমি চিন্তিত, আমি হতাশ। আপনি যখন হতাশ বলেন, ব্রেইন তখন এটা নিয়ে কাজ করা শুরু করে, আপনাকে আরো হতাশ বানানোর পরিস্থিতি বা অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে যায়। তাহলে প্রথম কাজ হচ্ছে সেপারেশন করা, তাহলে জিনিসটা আমার থেকে আলাদা হবে। দ্বিতীয় কাজ হচ্ছে স্কেলিং করা, প্রেশারটাকে জুম ইন করা, আরো গভীরে ঢোকা। নিজেকে প্রশ্ন করুন, যে চাপের মধ্যে আপনি আজকে আছেন,
এই চাপের কারণটি কি আজ থেকে 10 বছর পরও ম্যাটার করবে? ধরেন যেই চাপটাতে আপনি এখন আসছেন, আগামী 10 বছর 20 বছর পর, ইভেন আপনি মরে যাওয়ার পরেও কি এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে? 90% ক্ষেত্রে আমি দেখেছি উত্তর আসবে না। এই উপলব্ধি তাৎক্ষণিকভাবে আপনার মস্তিষ্ককে একদম শান্ত করে দেয়, তাৎক্ষণিকভাবে আপনি এই প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারেন। তার মানে প্রেশারটা আমার নিজের পার্ট না, এটা একটা সিচুয়েশন, আমি সুন্দর করে এটাকে হ্যান্ডেল করতে পারলেই আমি প্রেশারটা থেকে আরামসে বের হয়ে আসতে পারতেছি। অর্থাৎ জুম ইন করা, প্রেশারটাকে যে আমি এত বড় করে দেখতেছি, তো এটাকে আমি অ্যাকসেপ্ট করে নিলেই কিন্তু প্রেশারটা দেখবে নাই হয়ে গেছে। এবার অ্যাকসেপ্ট করে আপনি চিন্তা করেন প্রেশারের সাথে আমাকে যুদ্ধ করতে হবে না, অ্যাকসেপ্ট দ্য প্রেশার, দেন আপনি একটা ওয়ে আউট বের করেন, প্ল্যান বের করেন যে কিভাবে আমি জিনিসটাকে সুন্দর করে হ্যান্ডেল করবো। এন্ড থার্ড ওয়ান, স্ট্রাইক ব্যাক। এইবার আমি প্রেশার থেকে আগে বের হয়ে আসলাম নিজে, এইবার স্ট্রাইক ব্যাক, এটাকে সাথে আমি ডিফেন্সিভে যাব না, আমি অফেন্সিভ হব। যখন সমস্যা চার দিক থেকে আমাকে ঘেরাও করে ফেলছে, চার দিক থেকে শত্রুর, ওই যে নায়ক কি করে একদম রেডি হয় এরকম, হ্যাঁ, চার দিক থেকে শত্রু, এখন কি করবে? আপনি কি হাত পা গুটায় নায়ক বসে থাকে যে আমার মাফ করে দাও, এরকম না তো। সে তখন ফাইট ব্যাক করে। আপনাকে এই সমস্যার চার দিক থেকে ঘিরে ধরলে হাত পা গুটিয়ে বসে না থেকে পাগলা ড্রাইভ দিয়ে পাল্টা আক্রমণ করুন। গতির কাছে সব সময় প্রেসার হেরে যায়, মনে রাখবেন। স্ট্রাইক ব্যাক, আপনি প্ল্যানিং দিয়ে স্ট্র্যাটেজি, ধরেন আপনি প্রচন্ড আর্থিক কষ্টে আছেন, সমস্যার মধ্যে আছেন ধরেন, তাহলে আমরা যদি শুরু থেকে চিন্তা করি, ধরেন আপনার বিজনেসে যথেষ্ট প্রফিট হইতেছে না, এক্সট্রিম একটা সিচুয়েশন, হ্যাঁ, আপনি তখন কি করবেন? আপনার ধরেন অফিসের বেতন বাকি, অফিস ভাড়া দিতে পারতেছেন না, ইনকাম হইতেছে না, একটা এক্সট্রিম প্রেশার। প্রথম কাজ হচ্ছে অফিসের প্রেশার থেকে আপনি আলাদা হন। প্রেশারটা আপনার মাথার ভিতরে না, এটা অফিসের প্রেশার। এটা থেকে নিজেকে আলাদা করেন যে আমি প্রেশার না, আমি প্রেশারের একটা সিচুয়েশন আছে, এটাকে আমি সুন্দর করে হ্যান্ডেল করতে পারলে আমি নেক্সট লেভেলে যাব। সেপারেশন ফার্স্ট, দেন হচ্ছে স্কেলিং করা। স্কেলিংটা মানে কি? আপনারা নেভি সিল ওয়ার্ডটার সাথে পরিচিত কিনা আমি জানি না। নেভি সিল কথার মানে হচ্ছে, অর্থাৎ সি, এয়ার অ্যান্ড ল্যান্ড। একটা মানুষ যখন আকাশ পথে, নৌপথে এবং স্থলপথে সব দিকে যুদ্ধ করতে পারে, সব দিকে এক্সপার্ট, তাকে নেভি সিল বলা হয়। নেভি সিলে একটা কনসেপ্ট আছে, ওই কনসেপ্টটার নাম হলো সবচেয়ে খারাপ সিচুয়েশনের জন্য প্রস্তুত হওয়া, সবচেয়ে ওয়ার্স সিনারিওর জন্য নিজেকে রেডি রাখা। স্কেলিং মানে হচ্ছে আপনি আপনার এই প্রবলেমটাকে জুম ইন করে দেখেন, সবচেয়ে খারাপ আপনার সাথে কি হইতে পারে। সবচেয়ে খারাপ হইতে পারে কি? নাম্বার ওয়ান, আপনার অফিস তালা লাগাই দিতে পারে বাড়িওয়ালা, আপনার ভালো কয়টা এমপ্লয়ি চলে যেতে পারে, আপনার পাওনাদার যারা আছে তারা আপনার নামে মামলা করতে পারে, আপনার হয়তো জেল খাটতেও হইতে পারে, আপনি হয়তো দেউলিয়া হয়ে যেতে পারেন। মানে সবচেয়ে খারাপ, স্কেল করে দেখলেন যে সবচেয়ে খারাপ সিচুয়েশন। আপনি ধরেন জেলেও গেলেন, সব বন্ধও হয়ে গেল, তারপরে আর কি রইল বলেন? আমরা শুরু থেকে বলেছিলাম নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে হয়েছে, তাতে কি হয়েছে? আপনার মিশন যদি ঠিক থাকে, আপনার ভিশন যদি তখনও মাথায় থাকে, বিশ্বাস করেন আপনি জেল থেকেও ব্যবসা রেডি করে বের হইতে পারবেন, ওইখান থেকে প্ল্যান করে এমন ভাবে, কারণ ওইখানে আপনার শেষ না। দেখেন আমরা শুধু শুধু ভয় পাইতেছি, হয়তো মানুষ আপনাকে না বুঝে অপমানও করতে পারে, তাতে কি হইলো? আপনি তো মরে যান নাই। ওই অপমানটাকে এইবার চ্যালেঞ্জ হিসেবে নেন। এই যে আপনি জেল খাটলেন, এই যে আপনি অপমানিত হইলেন, এই যে আপনি দেউলিয়া হইলেন, এই যে পরিস্থিতি খারাপ হলো, এই যে আপনি মানে পেছনে চলে গেলেন, যাইতেই থাকলেন যাইতেই থাকলেন যাইতেই থাকলেন, মানে আর কোনো উপায় নাই, চার দিক থেকে প্রেসার আমাকে ধাক্কাইতে। সিনেমায় দেখছেন না, চার দিক থেকে প্রেসার আসতে আসতে এমন অবস্থা হয় নায়ক লাস্টে মরে যায়, নায়িকাকে ধরে নিয়ে গেছে, নায়কের বাবা অসুস্থ, মা অসুস্থ, ট্রিটমেন্টে টাকা লাগবে, এমন একটা অবস্থায় মানে একদম শেষ, শেষ দেয়ালে তার পিঠ থেকে গেছে, আর বাঁচার কোনো উপায় নাই। যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন একটা উপায় থাকে, সেটা হলো ফাইট ব্যাক। আপনাকে আবার ব্যাক করে সামনে আসতে হবে, স্ট্রাইক ব্যাক, বাউন্স ব্যাক। প্রেশার আসলে ডিফেন্সিভ হবেন না, ওইখান থেকে অ্যাগ্রেসিভলি, ঠিক আছে আমি আর্থিক প্রেশারে আছি, তাহলে আমি এমন কোন প্ল্যান বানাইতে পারি, এমন কোন অফার বানাইতে পারি, এমন কোন সার্ভিস ডেভেলপ করতে পারি, যেই সার্ভিস দিয়ে আমি নতুন এমন একটা প্রোগ্রাম চালু করব বা এমন একটা প্ল্যানিং করব, যেই প্ল্যান দিয়ে আমি আসলে নতুন করে সবকিছু থেকে ঘুরে দাঁড়াবো। দেখেন কত চমৎকার করে আমরা এই প্রেশারগুলো কিন্তু চাইলেই ডিল করতে পারি। এবার একটা পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করব, সেটার নাম দিয়েছি আমি পাগলা প্রেশার কোয়াড্রান্ট। প্রেশার কোয়াড্রান্ট, PPQ। এখানে আমরা 4টা জোন দেখিয়েছি, আপনারা একটু স্লাইডে খেয়াল করেন, এটা একটু বোঝার ব্যাপার আছে। 4টা জোন। নাম্বার 1 হচ্ছে ডেঞ্জার জোন, নাম্বার 2 হচ্ছে পাগলা জোন, নাম্বার 3 হচ্ছে ডেড জোন, নাম্বার 4 হচ্ছে কমফোর্ট জোন। এই যে প্রেশার প্রেশার করতেছি, আপনারা নিশ্চয়ই আমাকে গালি দিতেছেন, এই মিয়া এত প্রেশার নিমু কেন?
ভাই প্রেশার আপনি ইচ্ছাকৃত না নিলে অনিচ্ছাকৃত প্রেশার নিতে হবে, সহজ হিসাব। হয় ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, দুই দিক থেকে আপনার আসবেই। কিন্তু কতটুকু প্রেশার নিব, আমরা কোন কোয়াড্রান্ট থেকে বেস্ট পারফর্ম করব, এখানে আমি চারটা জায়গা দেখিয়েছি। নাম্বার ওয়ান, ডেঞ্জার জোন। ডেঞ্জার জোন কোনটা? হাই প্রেশার, অর্থাৎ প্রেশারটা বেশি নিলাম, স্কিলটা কম। এখানে দেখেন এক্স এবং ওয়াই অ্যাক্সিসে একটাতে প্রেশার আছে, এই যে উপরের দিকে দেখেন প্রেশার, নিচের দিকে দেখেন ফ্ল্যাট করে স্কিল লেখা আছে। ডান পাশের কোয়াড্রান্টটা খেয়াল করেন, স্কিল, স্কিল দেখেন নিচে লেখা, পাশে লেখা প্রেশার। অর্থাৎ প্রেশার হাই, স্কিল লো, তখন আপনি আছেন কি ডেঞ্জার জোনে। ধরেন আপনি 20 লাখ টাকা লোন নিয়ে একটা ব্যবসা শুরু করে দিলেন, একটা রেস্টুরেন্ট দিয়ে ফেললেন। এখন রেস্টুরেন্ট ব্যবসার কিভাবে ম্যানেজমেন্ট করে, ভালো খাবার কিভাবে রান্না করতে হয়, কিভাবে ফুডের প্রেজেন্টেশন করতে হয়, কিভাবে এটা কন্টেন্ট বানাইতে হয়, কিভাবে এটার প্রপার মার্কেটিং করতে হয়, এই স্কিলটা আপনার ঘাটতি আছে। আপনি টাকা দিয়ে ব্যবসায় নেমে গেছেন, তাহলে এই যে রেস্টুরেন্টের ব্যবসায় নেমে গেলেন, এটা হয়ে যাবে আপনার জন্য ডেঞ্জার জোন। কারণ আপনি প্রেশার নিয়ে নিয়েছেন আপনার স্কিলের চেয়ে হাই। ধরেন আমার মেয়ের কথা বলি, রাজকন্যার বয়স এখন 10 বছর। এখন ওর বয়স 10 বছর, আমি যদি এখন 50 কেজির একটা বোঝা ওর ঘাড়ে দিয়ে দিই, এটা ওর জন্য ডেঞ্জার জোন হয়ে যাবে, কারণ ও এই প্রেশারটা নিতে পারবে না। তার মানে ওর সাইজের তুলনায়, ওর সক্ষমতার তুলনায় প্রেশারটা বেশি। তার মানে আপনার স্কিল যদি কম হয়, আপনার স্কিল আছে 1 লাখ টাকা ইনকামের বা 20,000 টাকা ইনকামের, আপনি যদি 1 কোটি টাকার একটা প্রেশার নিয়ে নেন, আপনি কিন্তু ডেঞ্জার জোনে চলে যাবেন, বার্ন আউট হবে, আপনি পথ দেখে পাবেন না। তাইলে আপনাকে কি করতে হবে? আপনি রেস্টুরেন্ট ব্যবসা দেন, বড় কিছু করতে চান, ওকে, কিন্তু আপনার স্কিলটা আগে বিল্ড করতে হবে। এবার আসেন নাম্বার 2তে, আমরা লাস্টে আসবো। নাম্বার 3তে কি আছে? ডেড জোন। ডেড জোন কারা? ফেইলিওর। ডেড জোন হচ্ছে এরকম মানুষ যাদের জীবনের প্রেশার হলো, স্কিল হলো। ধরেন বাপের হোটেলে বসে বসে খাচ্ছে, বা দেখা গেল যে শ্বশুর বাড়িতে শ্বশুর জামাই হয়ে খাইতেছে, জীবনে কোনো কিছু করার প্রেশারও নিচ্ছে না, আবার স্কিলও ডেভেলপ করতেছেন। এরা হলো ডেড জোন। আসলে এরা পৃথিবীর অক্সিজেন অপচয় করা ছাড়া আর কিছু করতেছে না আমার হিসেবে। তারা, কারণ পৃথিবীতে আসছে, গরু ছাগল যেমন আসে কিছু খাওয়া দাওয়া করে পৃথিবীতে চলে যায়, এই ডেড জোনের মানুষগুলো হলো এক ধরনের গরু ছাগলের মতো। তারা পৃথিবীতে কোনো ইম্প্যাক্ট তৈরি করে না, কিন্তু পৃথিবীর সুযোগ সুবিধা যদ্দূর পারে ভোগ করে তারা পৃথিবী থেকে চলে যায়। এদের জীবনে যে প্রেশার থাকে না তা না, এদের জীবনে অপমানের প্রেশার থাকে, এদের জীবনে রোগ বালাইয়ের প্রেশার থাকে। বৈশা থাকতে থাকতে তাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন ধরনের রোগ বালাই ধরে ফেলে, এবং এটা মানসিকভাবে অনেক মানে এমটি থাকে। এরা অনেক ডিপ্রেশনে, অ্যাংজাইটিতে ভোগে, গোপন ভাবে ভোগে, এদেরটা বোঝা যায় না। এরা হলো ডেড জোন। নাম্বার 4 আছে কমফোর্ট জোন। কমফোর্ট জোন কারা? ধরেন আপনার স্কিল অনেক হাই, আপনি অনেক পড়াশোনা করেছেন, অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, কিন্তু আপনি প্রেশার নিচ্ছেন না, আপনি একটা বড় ড্রাইভ দিতে ভয় পান। তার মানে আপনার স্কিল হাই, প্রেশার লো, আপনি ড্রাইভ দিতেছেন। ধরেন আপনার স্কিল যা, আপনি 10 লাখ টাকা মান্থলি ইনকামের বা 1 কোটি টাকা মান্থলি ইনকামের একটা বিজনেস করতে পারেন, তা না করে আপনি 1 লাখ টাকা বেতনের একটা চাকরি করতেছেন সে। তার মানে আপনার স্কিল ছিল ওরকম একটা বড় ব্যবসা করার, আপনি প্রেশারটা লো নেওয়ার, আপনি চলে গেছেন কমফোর্ট জোনে। এখন কমফোর্ট জোনে সমস্যা যেটা, সেটা হচ্ছে কমফোর্ট জোনে আপনি যখন থাকেন তখন ল অফ এন্ট্রপি ইজ ওয়ার্কিং। ল অফ এন্ট্রপি কাজ করা শুরু করে, তখন কি হয়? আলটিমেটলি আপনার ডিকে হয়, আপনি আস্তে আস্তে ক্ষয় হইতে থাকেন এবং এক সময় বিপদগ্রস্ত হয়ে যান। ল অফ এন্ট্রপি মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্কিং এগেইনস্ট ইউ। ল অফ এন্ট্রপি মানে হচ্ছে, ধরেন আপনি যদি দাঁত ব্রাশ করেন, এটা ক্লিন থাকবে। দাঁত যদি আপনি ব্রাশ রেগুলার না করেন, অটোমেটিক্যালি দাঁতে দুর্গন্ধ হবে। আপনি যদি ঘর গুছায় রাখেন, সুন্দর থাকবে, কিন্তু আপনি যদি গুছানো বন্ধ করেন, আপনাকে নিজের এলোমেলো করে, অটোমেটিক্যালি দেখবেন ঘর নোংরা হয়ে গেছে। তাহলে কমফোর্ট জোনের মানুষগুলো আলটিমেটলি এক সময় মানে লো প্রেশার, হাই স্কিল থাকলেও স্কিলটা তাদের এক সময় হারায় যায়, এবং তারা মারা যাওয়ার সময় এই মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি রিগ্রেট করে যে আমি তো পৃথিবীতে অনেক কিছু করতে পারতাম, আমার যোগ্যতা আছে। এবং এই মানুষগুলো সবচেয়ে বেশি হিংসুটে হয়। ধরেন আমাকে দেখে তারা হিংসা করবে যে কোচ কাঞ্চন, আর এরকম একটা কালো মানুষ, এরকম উনি এরকম কাঁপাইতেছে পুরো বাংলাদেশ, সব বিশ্ব, এর চেয়ে কত বেশি যোগ্যতা আমার ছিল। এই কমফোর্ট জোনের মানুষগুলো পৃথিবীতে শত 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 হেইট স্পিচ ছড়ায়, খারাপ চিন্তা করে, তারা অনেক নেগেটিভিটির মধ্যে ঢুকে যায়। তাহলে বেস্ট ওয়ে কোনটা? বেস্ট ওয়ে হচ্ছে পাগলা জোন, গ্রোথ জোন। তার মানে হাই প্রেশার, হাই স্কিল, আপনি একটু একটু করে প্রেশার বাড়াবেন। আমরা জিমে যখন যাই, আমাদের প্রথম দিন কিন্তু 100 কেজি ওজন তুলতে দেয় না। প্রথম দিন দুই পাশে 5 10 কেজি তুলতে দেয়। এই যে 10 কেজিতে আপনি অভ্যস্ত হলে এরপরে 15 কেজি দেয়, এরপরে 20 কেজি দেয়, এরপরে 30 কেজি দেয়। তার মানে আপনি যদি মাসে এখন 10 লাখ টাকা ইনকাম করেন বা 10,000 টাকা ইনকাম করেন, আপনার নেক্সট টার্গেট হবে 10,000-এর ইনকামকে কিভাবে 50,000-এ নেওয়া যায়। তাহলে 50,000 নিতে গেলে আপনি দেখবেন আপনার স্কিলে কিছু ঘাটতি আছে। তাহলে ওই ঘাটতির স্কিলগুলো যদি আপনি শিখে যাবেন, তখন আপনি দেখবেন 50,000 ইনকাম করতে পারছেন। এবার কি করবেন? যে না ঠিক আছে, এবার আমাকে আরেকটু প্রেশার বাড়াইতে হবে, আরেকটু কি 50 থেকে আমি 1 লাখে যাব।
1 লাখে যাইতে গেলে স্কিলটা 1 লাখে নিতে হবে ফার্স্ট, তারপরে ইনকামটা 1 লাখে যাবে। এরপর স্কিল 2 লাখে নেবেন, ইনকাম 2 লাখে যাবে। স্কিল 3 লাখে নেবেন, ইনকাম 3 লাখে যাবে। মানে আপনার জীবনের সমস্ত প্রবলেমগুলো কিন্তু আপনার স্কিলের ঘাটতির প্রবলেম। দেখেন, আপনি রান্না করতে জানেন না, এই জন্য কি আপনি না খেয়ে থাকেন? না, আপনি হয় নিজে শিখেন অথবা রান্না করতে জানে এরকম একজনকে হায়ার করেন। তাহলে আপনার স্কিল হয় হায়ার করতে হবে অথবা নিজে স্কিল শিখে নিতে হবে। আপনি যদি বিজনেস ভালো বোঝেন তাহলে আপনি বিজনেসে নিজেই করবেন, সবকিছু সুন্দর করে প্রাইমারি শুরু করবেন, তারপর স্কিল পিপল হায়ার করবেন। তার মানে এই পাগলা জোন আমাদেরকে বলতেছে আস্তে আস্তে আমরা প্রেসার বিল করব এবং স্কিলকে হাই করলে এক সময় আমার ব্যাপক পরিমাণে ইনকাম হওয়া শুরু হবে। পাগলা জোনে অ্যাক্টিভ করার উপায় নাম্বার 1, স্ট্রেস, স্কিল প্রেসার ক্যালিব্রেশন। তার মানে আপনি ডেঞ্জার জোনে আছেন, মানে আপনার স্কিল সিস্টেম বর্তমান চাপের চেয়ে কম। ডেঞ্জার জোন কোনটা? ডেঞ্জার জোন হচ্ছে বার্ন আউট, মানে প্রেশার অনেক বেশি। তাহলে আপনি যদি ফিল করেন আপনার প্রেশার অনেক বেশি মনে হইতেছে জীবনের, ব্যবসার, লাইফের, অনেক কিছুর প্রেশারে যদি আপনি আক্রান্ত থাকেন, তার মানে গ্যাপটা প্রেশারে না, প্রেশার থাকবে, প্রেশার আপনি মুক্ত হইতে পারবেন না। কোচ কাঞ্চন কেন, পৃথিবীর সমস্ত কোচকে যদি বাই বেটে আপনাকে খাইয়ে দেওয়া হয় সমস্ত ক্লাস, তারপর আপনি প্রেশার মুক্ত হইতে পারবেন না। তাহলে আপনার কি করতে হবে? স্কিল বাড়াইতে হবে। স্কিল বাড়াইলে প্রেশারটাকে কম মনে হবে। তার মানে আপনি যদি খেয়াল করেন আমি বার্ন আউট জোনে আছি, আমি প্রেশার জোনে আছি, তাহলে আপনার কাজ হচ্ছে স্কিল বাড়ানো। ধরেন আপনার বিজনেসে আপনার সেলস হইতেছে না, তাহলে আপনার কি লাগবে? সেলস এন্ড মার্কেটিং স্কিলটা ডেভেলপ করতে হবে। হয় আপনার স্কিল বাড়াইতে হবে অথবা সেলস এন্ড মার্কেটিং ভালো বোঝে এরকম একজনকে আপনার ওইখানে নিয়োগ দিতে হবে যে আপনার জন্য এই কাজটা সহজ করে দিবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে বার্ন আউট হওয়ার কিছু নাই। আপনি যদি ধরেন ফ্যামিলিগত কোনো অশান্তিতে আছেন, হয়তো আপনার হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো যাচ্ছে না, তাহলে এই যে প্রেশারটা আছেন এটা নিয়ে আজেরা বৈশা না থেকে আপনি একজন স্কিলড যে এই বিষয়গুলো সুন্দর করে এক্সপার্ট ডিল করতে পারে, আপনি এরকম একজন সাইকোলজিস্টের কাছে যান, ওনার কাছ থেকে 12টা কাউন্সিলিং সেশন নেন, দেখবেন আপনার প্রেশারটা লো হয়ে গেছে। তার মানে আপনার জীবনের কোনো প্রেশারই আসলে প্রেশার না, আপনি যদি স্কিল দিয়ে এটাকে ডিল করেন। সিম্পল হিসাব। তার মানে আপনার ডেঞ্জার জোনে থাকলে আপনার স্কিল বাড়াবেন, সহজ। আপনি যদি কমফোর্ট জোনে থাকেন যে আমি যা কাজ করি কেমন জানি মনে হয় পানসে হয়ে গেছে আমার লাইফটা, তাহলে আপনি প্রেসার বাড়াবেন, অর্থাৎ নতুন আরেকটা উদ্যোগ হাতে নিবেন। আপনি হয়তো 9টা 5টা ডিউটি করেন, একজন ব্যাংকার, একটা চাকরি করতেছেন, এখন দেখেন যে এইটা রুটিন ওয়ার্ক করতে করতে আপনার আর ভালো লাগে না, একটা কমফোর্টে চলে গেছেন। এই কমফোর্ট থেকে বেরোইতে আপনি এখন একটা অনলাইন বিজনেসের প্ল্যান নেন। এই যে নতুন একটা প্রেশার নিবেন, এই প্রেশারের সাথে সাথে আবার কিছু স্কিল আপনি নেন, তাহলে আপনি কি করলেন? আস্তে আস্তে পাগলা জোনে চলে গেলেন। এইভাবে আমাদের লাইফকে ডেভেলপ করতে হবে। এই যে দেখেন আমি এখন যতটুকু সফলতা এনজয় করছি, আমি যদি এইখানেই থেমে যাই, কমফোর্টে চলে যাই, ল অফ এন্ট্রপি আমাকে কাজ করে, আমি আমার বর্তমান অবস্থাটা ধরে রাখতে পারবো না, আমি এইখান থেকে হারায় যাব। তাহলে আমি কি করছি এখন? আমি নতুন নতুন প্রেশার নিতেছি। যেমন এই বছর আমি 2টা বই লিখছি। আমি জুন থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে যাচ্ছি, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যামাজনে আমার বই লঞ্চ হইতেছে। তার মানে কি যে আরো নতুন নতুন মার্কেট এক্সপ্লোর করতেছি, দেশের বাইরে আমার টিম সেট আপ দিতেছি যাতে বিগ এরকম বড় বড় প্রোগ্রাম, আমরা এই যে পাগলা প্রেনারটাকে আমরা গ্লোবালি নেওয়ার জন্য আমরা কাজ করতেছি, যাতে সারা পৃথিবীর উদ্যোক্তাদের, পাগলাটে পিপলদেরকে আমরা একটা জায়গায় আনতে পারি। তার মানে কি এটা নতুন প্রেশার, আমি অনেক কিছু করে ফেলছি, এই কমফোর্টে আমি চলে গেলেই আমি এখান থেকে কিন্তু হারায় যাব। সো আই হোপ আমরা একটা পেয়েছি কিভাবে আমরা এটাকে ডিল করব। স্টেপ নাম্বার 2, লক্ষ্য বড় করে কমফোর্ট জোন ভাঙা। যদি আপনি বেশি কমফোর্ট জোনে চলে যান, তাহলে বর্তমান লক্ষ্যকে এইটার তালা ভেঙে এটাকে 10 গুণ করেন, বড় আকারে আনেন, তখন অটোমেটিক্যালি আপনার মস্তিষ্ক পাগলা জোনে, পাগলা মুডে চলে যাবে। সিম্পল হিসাব। তার মানে প্রেশার বেশি মনে হলে স্কিল বাড়ান অথবা স্কিল পিপল হায়ার করেন। আর আপনার যদি কমফোর্টে চলে যান, কমফোর্ট থেকে বের করে নিজেকে বের করার জন্য নতুন একটা উদ্যোগ হাতে নেন। যেমন আমি অনেকদিন একটা কমফোর্টে চলে গেছিলাম, ব্রেভ প্রোগ্রাম চলতেছে, আমাদের বিবিএ, মাদার্স প্রোগ্রাম, ব্রেইন মাস্টারি, মানি মাস্টারি, সকল কোর্স বাংলাদেশে পপুলার সবই চলতেছে। তাহলে হোয়াই আমি পাগলা প্রেনার করলাম? আমার প্রেশার আমি বাড়াইলাম যাতে আমি আরো অ্যাক্টিভ হইতে পারি, আমার পাগলা মুড, আমার গ্রোথ মুডটা যাতে অ্যাক্টিভ থাকে। স্টেপ নাম্বার 3, দ্য 3 মিনিট ইগনিশন। এটা একটা পাওয়ারফুল সিক্রেট, খেয়াল করে দেখেন। 3 মিনিট ইগনিশন বলছি, 3 মিনিটের একটা ফায়ার। মস্তিষ্ক যখন ভয় পায় বা আলসেমি করে তখন সে বিগ পিকচার দেখে ঘাবড়ে যায়। ধরেন আপনাকে আমি যখন বলতেছি যে 1 কোটি টাকা ইনকামের একটা ড্রাইভ দেন, মাসে 10 লাখ টাকা ড্রাইভ দেন, আপনার মস্তিষ্ক কিন্তু ঘাবড়ে যাবে। বা আপনি একটা বড় কিছু বডি বিল্ডিং এর ড্রাইভ দেন, প্রত্যেকদিন বই পড়েন, ট্রেনিং করেন, যত বড় কাজ আপনি করতে যাবেন আপনার ব্রেন দেখবেন আলসেমি করে, আচ্ছা থাক কালকে করি, ওই যে আমরা শুরুতে যেটা দেখেছিলাম, থাক আজকে না কালকে করি, পরের দিন করি, এইভাবে ব্রেন ঘাবড়ে যায়। তাহলে ব্রেন যেহেতু, আমি এবং আমার ব্রেন দুইটা আলাদা জিনিস আমি বলেছি।
তাহলে ব্রেইনকে আমি অ্যাক্টিভ করার জন্য, কাজে লাগার জন্য, ব্রেইন তো একটা পাগলা ঘোড়া বা একটা মাঙ্কি মাইন্ড, এই বান্দরকে ঠিক মতো কাজে লাগাইতে চাইলে বান্দরকে তো আমার কন্ট্রোলে নিতে হবে, আমার বশে নিতে হবে। বসে নেওয়ার উপায় কি? 3 মিনিট ইগনিশন। কি করবেন? ব্রেইনরে বলবেন যে আমি একটা বই পড়তে চাই। ব্রেইন বলবো আরে বই পড়া, প্রেশার, ঝামেলা, দরকার নাই। ব্রেইনরে বলবেন কি আমি অনেকক্ষণ পড়বো না, মাত্র 3 মিনিট। তুই পড়তে পারবি না? হ্যাঁ পারবো। 3 মিনিটের কথা বলে আপনি যখন বইটা পড়া শুরু করেন, বিলিভ মি অর নট, আপনি দেখবেন মোমেন্টাম ক্রিয়েট হয়ে যাবে, আপনি বইটা 10-15 মিনিট, 20 মিনিটও পড়ে ফেলছেন। এইটা ট্রাই করে দেখেন। ধরেন সকালে উঠে এক্সারসাইজ করতে আপনার ভাল লাগে না, একদমই ভাল লাগে না, আপনি ব্রেইনরে শুধু এইটুক বলেন যে আমি অনলি 3 মিনিটের জন্য, মাত্র 3 মিনিটের জন্য এক্সারসাইজ করব। ব্রেইন তখন রাজি হবে, ও আচ্ছা আমার বসে মাত্র 3 মিনিট কইছে, আচ্ছা ঠিক আছে চলেন 3 মিনিট করি। 3 মিনিট যখন আপনি করতে যাবেন, ধরেন 3 মিনিট আপনি একটু জাম্পিং জ্যাক্সি করলেন, হ্যাঁ এরকম করে, তো 3 মিনিট যখন করবেন না, আপনার ভাল লাগবে যে জাম্পিং জ্যাক্স 3 মিনিট করে তো একটা ওয়ার্ম আপ হয়ে গেছে, বডিটা ভাল লাগতেছে। এখন তাহলে কি করা যায়? একটা পুশ আপ দিয়ে ফেলি, 10টা পুশ আপ দিয়ে দেখবেন আপনার ভাল লাগতেছে। তখন চিন্তা করবেন যে আচ্ছা কি করা যায়, স্কোয়াট করে ফেলি, আচ্ছা কয়টা একদম স্কোয়াট সুন্দর মতো করে ফেলি, এটা ভাল লাগতেছে, আচ্ছা একটু লাঞ্জ করি। দেখবেন 5-7টা এক্সারসাইজ আপনি করে ফেলছেন। খুবই পাওয়ারফুল একটা জিনিস। তার মানে যখন ব্রেইন কোনো কাজ আপনার করা দরকার, ব্রেন করতে চাইতেছে না, ফাজলামো করতেছে, ফাঁকিবাজি দিতেছে, আলসেমি করতেছে, ওরে বলবেন অনলি ফর 3 মিনিট, চলো 3 মিনিটের জন্য করি, বুম, আপনি তখন মুডে চলে আসলেন। এইভাবে আপনি আপনার ব্রেনকে দিয়ে, এটা কি করলেন? মাইক্রো প্রেসার, ছোট্ট প্রেসারকে দিয়ে ব্রেনকে একটু তৈরি করলেন, ও পরের প্রেসারের জন্য তখন ড্রাইভ দিবে। এবং এইটা করতে গিয়ে আরেকটা ঝামেলায় পড়বেন, সেটা হলো ব্রেন এই 3 মিনিটের অনেক সময় ডিসিশন নিতে আমরা আটকে যাই। এই ডিসিশনগুলো নিয়ে নেবেন 3 সেকেন্ডে। আপনার জীবনের জন্য প্রয়োজন, পাগলা ড্রাইভের জন্য প্রয়োজন, পৃথিবীর ইম্প্যাক্টের জন্য প্রয়োজন। ভালো কাজে বা শুভ কাজে দেরি করতে নাই, একটা কথা আছে না, ভালো কাজে দুইবার ভাববেন না। আপনি দান করতে মন চাইছে 3 সেকেন্ডে দান করে দেন, রোজা রাখতে মন চাইছে 3 সেকেন্ডে করে ফেলেন, নামাজ পড়তে যাবো কি যাবো না ভাবতেছেন 3 সেকেন্ডে নিয়ে নেন আমি যাব। তাহলে 3 মিনিটের জন্য আপনি কাজটা করতে ওকে রাজি করাবেন, ডিসিশনটা নেবেন 3 সেকেন্ডসে। আপনার মস্তিষ্ককে যুক্তি দেওয়ার সুযোগ দিবেন না। যুক্তি মানে মাঙ্কি মাইন্ড বলবে আচ্ছা থাক একটু রেস্ট নাও, আজকে না কালকে, আজকের এই ওয়াক্তের নামাজটা না পড়লে কিছু হবে না, আজকে রোজা না রাখলে সমস্যা নাই, সামনে রমাদান আসতেছে, যাতে পরিপূর্ণভাবে রাখতে পারেন। এই যে এই স্ট্র্যাটেজিগুলো কাজে লাগালে আপনার ব্যবসা বা লাইফে না, আপনার জীবনের প্রত্যেকটা জায়গায় আপনি ইউজ করে কিন্তু আপনি উপকৃত হতে পারবেন। তার মানে ব্রেইনরে ভাবার সময় দিবেন না, যেটা করা দরকার, বই পড়া দরকার 3 সেকেন্ডের ডিসিশন নিয়ে পড়তে ঢুকে যান, এক্সারসাইজ করা দরকার 3 সেকেন্ডের ডিসিশন নিতে করে ফেলেন। আপনার খাবার সামনে অনেক রিচ ফুড চলে আসছে, আপনি 3 সেকেন্ডের ডিসিশন নেন যে আমি 100 গ্রাম 150 গ্রাম ভাত নিব, একটা মাংসের টুকরা নিব, একটা মাছ নিব, সবজি নিব, দ্যাটস ইট। ডিসিশন নিয়ে নেন, 3 মিনিট কন্টিনিউ করেন, দেখবেন যে আপনি সুন্দর মতো এটা মেনটেন করতে পারছেন। পারফরমেন্স আন্ডার প্রেসার, তার মানে যখন অনেক প্রেসারে থাকবেন তাহলে আপনার দুইটা জিনিস লাগবে প্রেসার কন্ট্রোলের জন্য, একটা হলো স্কিল অ্যান্ড প্রিপারেশন। স্কিল অ্যান্ড প্রিপারেশন দুইটা আলাদা জিনিস। ধরেন আমি কথা বলতে শিখছি, প্রেজেন্টেশন স্কিল আমার মধ্যে আছে, এটা নিয়ে আমি অনেক ক্লাস করেছি, দেশে করেছি, দেশের বাইরে করেছি, নিউজ প্রেজেন্টেশনের কোর্স করেছি, রেডিও জকির কোর্স করেছি, বডি ল্যাঙ্গুয়েজের উপর কোর্স করেছি, সাইকোলজির উপর করেছি। এই সবগুলো হচ্ছে আমি শিখেছি, মানে আমার স্কিল। কিন্তু এই স্কিল কিন্তু এনাফ না, কারণ স্কিল, আমি সব প্রেজেন্টেশন স্কিল শেখার পরও, আমি সাঁতার শেখার উপরে সমস্ত বই পড়ার পরও আমাকে যখন পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিবেন আমি কিন্তু সাঁতার কাটতে পারবো না। এই জন্য লাগবে কি? প্রিপারেশন। প্রিপারেশন মানে কি? অ্যাটেম্পটস নেওয়া। আপনি যেই জিনিসটা শিখলেন, এই যে আজকের ক্লাসে যতগুলো স্কিল আপনি শিখবেন, আপনার কাজ হবে স্কিলগুলোর অ্যাটেম্প নেওয়া, অর্থাৎ ইমপ্লিমেন্ট করা, প্রিপারেশন বারবার। তার মানে আমাকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বারবার রেডি হতে হয়েছে, বারবার করতে হয়েছে, করে 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 আমি আরো এক্সপার্ট হয়েছি, আরো এক্সপার্ট হয়েছি। তার মানে পারফরমেন্স আন্ডার প্রেসার ইকুয়ালস হচ্ছে স্কিল টাইমস প্রিপারেশন। অর্থাৎ ধরেন আপনার স্কিল লেভেল হচ্ছে 10/10, আউট অফ 10 আপনার স্কিল লেভেল 10, আর আপনার প্রিপারেশন লেভেল হচ্ছে 5। তাহলে দুইটা গুণ করলে কত জানলো? 10 গুণন 5 হচ্ছে 50, ডিভাইডেড বাই কি দিয়ে ডিভাইড হবে? স্ট্রেস এন্ড হচ্ছে সেলফ ডাউট, স্ট্রেস এন্ড সেলফ ডাউট। তার মানে হচ্ছে আপনি স্কিল অ্যান্ড প্রিপারেশন এই দুইটাকে যখন আপনি গুণ করতেছেন আসলো 50। এইবার স্ট্রেস লেভেল, ধরেন কাজটার একটা স্ট্রেস আছে, আপনি জানেন একটা পরীক্ষা দিতে যাবেন, একটা প্রেজেন্টেশন স্কিল দিবেন, একটা বিজনেসের মার্কেটিং প্ল্যান বানাবেন, বিজনেসের জন্য আপনি কন্টেন্ট বানাবেন, এইটা আপনার জন্য একটা প্রেশার। এখন এই প্রেশারটার সাথে আরেকটা জিনিস গুণ হয়, সেটা হচ্ছে আপনার জন্য ডাউট। আসলে কি আমি পারবো? এটা কি আমার দ্বারা হবে? চাকুরি ছেড়ে ব্যবসা, এটা কি ওয়াইজ ডিসিশন? আমার কি এই চাকরি থেকে ওই চাকরিতে সুইচ করা উচিত, নাকি আমার দেশের বাইরে যাওয়া উচিত, না দেশেই থাকা উচিত?
এখন ধরেন আপনার স্কিল অ্যান্ড প্রিপারেশন ঠিক আছে, কিন্তু আপনার স্ট্রেস লেভেল যদি অনেক হাই হয়, শুধু শুধু দুশ্চিন্তা করেন এবং সেলফ ডাউট যদি অনেক বেশি হয়, তাহলে আপনার স্কিল অ্যান্ড প্রিপারেশন জিরো। আপনি ঠিকই দেখবেন কাজে গিয়ে ফেল করবেন। তাহলে আপনার স্কিল অ্যান্ড প্রিপারেশন হাই করতে হবে, আপনার স্ট্রেস লেভেল লো করতে হবে, পাশাপাশি সেলফ ডাউটের জায়গাটা যাতে কোনোভাবেই না থাকে, এটা একদম জিরোতে নিয়ে আসবেন। আপনার প্রতি আপনার নিজের যদি বিশ্বাস না থাকে, তাহলে পৃথিবীর আর কেউ কিন্তু আপনাকে বিশ্বাস করবে না। তো আপনার প্রতি আপনার দৃঢ় বিশ্বাস, 100-এ 100 বিশ্বাসটা যখন থাকবে, তখনই কিন্তু আপনি ভালো পারফর্ম করবেন। তাহলে আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি দেখি, স্কিল হচ্ছে ধরলাম 10, প্রিপারেশন ধরলাম 5, তার মানে 50 ডিভাইডেড বাই স্ট্রেস ধরলাম 2, সেলফ ডাউট ধরলাম 0, তার মানে 2। তাহলে 50-কে 2 দিয়ে ভাগ করলে আপনার পারফরমেন্স আন্ডার প্রেসার হইতেছে 25। তার মানে আপনার স্কিল বাড়ানোর উপায় কি? কোনো একটা কাজ শেখার পরে এটা বারবার বারবার প্র্যাকটিস করা, ইমপ্লিমেন্ট করা, কাজটার মধ্যে নিজেকে ঝাঁপ দেওয়া, পুশ করে করে কাজটা যখন আপনি বারবার করবেন, আপনি তখন এমন প্রেশার নিজে, আমার সামনে যদি আপনি এখন 1 লক্ষ অডিয়েন্স সামনে ওই স্টেডিয়ামে বসায় দেন, তারপরে আমি দারুণ পারফর্ম করতে পারবো, বিকজ অফ আমার স্ট্রেস লেভেল জিরো, আমার সেলফ ডাউট জিরো, আমার স্কিল অ্যান্ড পারফরমেন্স প্রিপারেশন অনেক হাই। দ্যাট ইজ ওয়াই আমি অলওয়েজ বেটার পারফর্ম করতে পারবো। সো আপনাকে জাস্ট এই জায়গায় চলে আসতে হবে। পাগলা মিটার, 3টা মিটার দিয়ে আপনি ট্র্যাকিং করতে পারবেন আপনি রাইট প্রেশার নিচ্ছেন কিনা তা বোঝার জন্য 3টা প্রশ্ন বা ফিল্টার সিম্পল ব্যবহার করলে আপনি এটা বুঝে যাবেন। ফিল্টার নাম্বার 1, মানসিক অবস্থা। আপনি ভুল প্রেশার নিচ্ছেন না রাইট প্রেশার, এটা বোঝার উপায় কি? এটা হচ্ছে আপনি যখন প্রেশারের চোটে ভয়ে কাজ শুরু করতে পারতেছেন না, তার মানে আপনার প্রেশারটা ভুল। আপনি প্রোক্রাস্টিনেশন নামে প্রেশারের চাপে বন্দি হয়ে কাজটাই করতে পারলেন না, এমন প্রেশার নিলেন, প্রেশারের চোটে আপনি আজেরে বসে রইলেন, চুপচাপ বসে রইলেন, তাহলে তো এটা প্রেশার হইল না। প্রেশার কোনটা? সঠিক প্রেশার। কাজটা কঠিন, আপনার অনেক ভয় লাগতেছে, কিন্তু ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা, এক্সাইটমেন্ট কাজ করতেছে। এই যে আমি ওয়ার্ল্ডের মার্কেটে ড্রাইভ দিব, এখন ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেনিং করাবো, বিদেশিদের ট্রেনিং করাবো, বিদেশিদের বিজনেস শেখাবো, তাদের হ্যাপিনেসের উপরে কোর্স করাবো, তাদেরকে ইন্টারন্যাশনাল কোচ বানাবো, ইন্টারন্যাশনাল মার্কেটে আমার বই যাবে। এটা কি প্রেশার না? হ্যাঁ, আমার প্রেশার আছে, কিন্তু এই প্রেশার এই লেভেলের প্রেশার না যে আমি প্রোক্রাস্টিনেশন করতেছি। এই প্রেশার আমার এক্সাইটমেন্ট তৈরি করতেছে, তার মানে এটা একটা রাইট প্রেশার। ফিল্টার নাম্বার 2, রিকভারি ক্ষমতা। আমাদের একটা জিনিস রাখতে হবে, আমরা যখন প্রেশার নিব, এর মানে কি 24 ঘন্টা কাজ করব না, আমাদেরকে প্রেশার রিকভার করে কাজ করতে হবে। আপনি দৈনিক 10 থেকে 12 ঘন্টা কাজ করেন, রাতের বেলা 6 থেকে 7 থেকে 8 ঘন্টা একটা ভালো ঘুম দেন, নিয়মিত পানি খান, এক্সারসাইজ করেন, ভালো ভালো নিউট্রিশাস ফুড খান। এটা কি হবে? আপনি তখন প্রেশার যা নিলেন এটা কিন্তু রিলিফ করতে পারতেছেন। তাহলে সঠিক প্রেশারের লক্ষণ হলো সারাদিন কষ্ট করছেন, প্রেশার নিয়েছেন। এই যে আমি এত বড় প্রেশার নিয়ে এই প্রোগ্রাম করেছি, আমি জানি রাতে আমি খুব শান্তিতে ঘুমাবো, কারণ আমি বুঝতে পারছি আমি প্রেশারটা নিয়েছি, বাট খুব ইম্প্যাক্টফুল, অনেক মানুষকে জিতানোর কাজ করতে পেরেছি। আপনি মনে রাখবেন, টানা 3 দিন যদি আপনার মনে হয় প্রেশারের কারণে আপনি বিছানা থেকে উঠতে পারতেছেন না, তার মানে আপনি ওভার প্রেশারে আছেন, তার মানে এটা আপনার রিকভারি করে আপনাকে ঠিক করতে হবে। ফিল্টার নাম্বার 3, গ্রোথ ডেটা। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কি আপনার কাজের আউটপুট 1% বেড়েছে? নিজেকে ট্র্যাকে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে আপনি যতটুকু অগ্রগতি করেছেন, এই সপ্তাহে কি আর একটু বাড়তে পারছেন কিনা? 1% যদি বাড়ে, একটু একটু করে যদি বাড়ে, প্রতিদিন যদি 1% বাড়ে, তাহলে 1 বছর শেষে আপনি আগের তুলনায় 37 গুণ বেশি প্রেশার নিতে পারবেন। তার মানে একটু একটু করে নিজেকে ডেভেলপ করার সুযোগ কিন্তু আছে। তো আপনি একটু ট্র্যাক রাখবেন, আমি কি ডেভেলপ করতেছি নিজেকে, না প্রেশার আস্তে আস্তে কমাই দিচ্ছি। আপনি কমাই দিলেই আসলে আপনি কমফোর্ট জোনে বা রিস্ক জোনে চলে যাচ্ছেন। জীবন বা বিজনেস হচ্ছে একটা সেনাবাহিনীর মতো, কখনো আক্রমণ না হলে সেনাবাহিনী দুর্বল হয়ে যায়। এজন্য ছোট ছোট মহড়া বা প্রেশার, আপনি নিজে নিজে ইচ্ছাকৃত মহড়া দিয়ে, ইচ্ছাকৃত প্রেশার নিয়ে সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে হবে। প্রেশার হচ্ছে লাইফ বা বিজনেসের বড় মহড়া, তার মানে এই মহড়া দিয়ে আপনি যখন প্রস্তুত রাখতেছেন, অরিজিনাল প্রেশার যখন আসবে, তখন ওই প্রেশারকে আপনি দারুণ করে মোকাবেলা করতে পারবেন। এটাই হচ্ছে প্রেশারের আলটিমেট সুবিধা। আপনার জীবন প্রেশার, আপনার জীবনের যত প্রেশার, কোনোটাই আপনাকে ধ্বংস করতে আসে না, এটা এসেছে আপনার ভেতরের কয়লাগুলোকে পুড়িয়ে হীরা বানাতে। কোন প্রেশার আপনাকে ধ্বংস করতে আসে না। মনে রাখবেন, আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, কোন মানুষকে তিনি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এটা আল্লাহর কমিটমেন্ট। তার মানে প্রত্যেকটা প্রেশার আল্লাহ আপনাকে দিচ্ছেন আপনি যাতে এই কয়লা থেকে হীরায় পরিণত হইতে পারেন। প্রেশার মানে হলো প্রকৃতি আপনাকে প্রমোশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আপনি প্রমোশনাল স্টেজে আছেন, অর্থাৎ নেক্সট ধাপে আপনি পৌঁছে যাচ্ছেন। ব্যবসায়িক প্রেশার, হাই ফ্রিকশন মানে হাই ইনকাম।
আপনি ব্যবসায় যত বেশি প্রেশার নেবেন দেখবেন আপনার ইনকাম তত বাড়তেছে। প্রেশারে প্রতিযোগিতা কম, মানুষ প্রেশার দেখলে দৌড়ে পালায়, তাই যেখানে প্রেশার বেশি সেখানে মানুষের ভিড় কম। আপনি যদি প্রেশার নিতে পারেন তবে আপনার অটোমেটিক মনোপলি তৈরি হবে। আজকে কোচ কাঞ্চন একাডেমি বাংলাদেশে একটা মনোপলি তৈরি করেছে, আমি ডেফিনেট করে বলতে পারি, বিকজ অফ দ্য প্রেশার। আমরা যেই পরিমাণ প্রেশার নেই, বাংলাদেশে কোনো ট্রেনিং অর্গানাইজেশন এই পরিমাণ প্রেশার নেয় না। যেই পরিমাণ প্রোগ্রাম আমরা প্রত্যেক বছর করি, প্রতি বছর একটা করে বই লঞ্চ করি, গত বছর আমরা 2টা ব্রেক থ্রু সামিট করেছি, 2টা ইন্টারন্যাশনাল ট্যুর করেছি, একটার পর একটা প্রোগ্রাম, একটার পর একটা প্রেশার আমরা প্রতিনিয়ত নেই বিধায় আমরা একটা আলাদা জায়গা তৈরি করতে পেরেছি। সো আপনি যখন প্রেশার নেবেন, ডিফিকাল্ট কাজ করবেন, তখন প্রতিদ্বন্দ্বীকে আপনি খুব সহজে হারায় ফেলতে পারবেন। প্রেশার ইকুয়াল টু প্রফিট। প্রফিট কিন্তু পুরোটাই প্রেশার থেকে আসে। কারণ আপনি চিন্তা করেন, কাস্টমারের কমপ্লেইন সামলানো একটা প্রেশার, তাই না? ক্যাশ ফ্লো ঠিক রাখা একটা প্রেশার, ইনোভেশন করা একটা প্রেশার, প্রত্যেকদিন কন্টেন্ট বানানো একটা প্রেশার, ফেসবুকে অ্যাড রান করা একটা প্রেশার, টিমকে ম্যানেজ করা একটা প্রেশার। প্রেশারগুলো যে বিজনেস যত ভালোভাবে হ্যান্ডেল করতে পারে তার প্রফিট মার্জিন তত বেশি। আর আপনি তো ভয় পাইতেছেন, আচ্ছা টিম নিয়োগ দিব কেমনে করব, ফেসবুকের কন্টেন্ট কেমনে বানাবো, এই প্রেশারের ভয়ে আপনি কাজই করতেছেন না। তার মানে আপনার অগ্রগতি আপনি নিজেই কিন্তু ঠেকিয়ে রেখেছেন। তার মানে আপনার বিজনেসের ইনকাম যদি আপনি বাড়াইতে চান, তাহলে বিজনেসের যে প্রেশারগুলো আসে এগুলাকে সুন্দর করে বুক ফুলিয়ে এমব্রেস করেন, এবং এই প্রেশারগুলো, এই প্রবলেমগুলোকে সুন্দর করে আপনি সলিউশন ডেভেলপ করেন। তখন আলটিমেটলি দেখবেন আপনার বিজনেস দিন দিন গ্রো করতেছে। প্রেশারবিহীন পৃথিবীতে কোনো বিজনেস নাই। এবং একটা কথা সবাই কান খাড়া করে শুনে রাখেন, অনেকগুলা কথা শুনেছেন, আরেকটা সেটা হলো, আপনি যেটা ভাবছেন, আপনি বর্তমানে যেই জায়গাতে আছেন, আপনি আরো বড় ব্যবসায়ী হলে, আপনি আরো টাকা ইনকাম করলে, আপনি আরো সাকসেস হলে আপনার প্রেশার কমে যাবে। অ্যাবসলিউটলি রং। আপনি আরো বড় ব্যবসায়ী হলে, আপনি আরো সফল হইলে, আপনার ইনকাম আরো বাড়লে আপনার প্রেশার আরো বাড়বে। এইটাকে আপনি এবার গুড নিউজ বা ব্যাড নিউজ যেইভাবেই নেন, এইটাই আপনার বাস্তবতা। কারণ আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনি আরো বড় ব্যবসায়ী হলে, আপনার ব্যবসা আরো বড় হলে আপনার প্রেশার বাড়বে। আপনি ভাবতেছেন টাকা অনেক হয়ে গেলে মনে হয় তাদের জীবনে, আপনি ইলন মাস্ক যেই পরিমাণ প্রেশার নেয়, বা একটা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যত সফল মানুষ তত বেশি প্রেশার হ্যান্ডেল করতে হয়। সো প্রতিনিয়ত আপনি মাইক্রো প্রেশারের মাধ্যমে নিজেকে তৈরি না করলে, প্রেশারকে যদি আপনি শত্রু ভাবা শুরু করেন, তাহলে আপনি কোনোদিনও পাগলা প্রেনার হয়ে উঠতে পারবেন না। কারণ পাগলা প্রেনারের প্রথম কন্ডিশন, প্রথম ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনাকে প্রেশার প্রুফ হইতে হবে। অর্থাৎ ছোট ছোট প্রেশার নিয়ে বড় প্রেশারের জন্য তৈরি করতে হবে। একটা রকেট যখন মহাকাশে যায়, তখন তাকে পৃথিবীর মধ্যাকর্ষণ টেনে ধরতে চায়। মধ্যাকর্ষণ, এই রকেট বেটা তুই কই যাস। আপনি যখন বড় হইতে চান, সমাজ, সোসাইটি, আশেপাশের বন্ধু বান্ধব, অ্যাসোসিয়েশন যারা হিংসুটে, তারা সবাই মিলে আপনাকে টেনে ধরতে চায়। আমি যখন বড় হওয়ার ড্রাইভ দিতেছি, সবাই আমাকে টেনে ধরতে চায়। এটা আপনার জন্য সত্যি। কিন্তু মনে রাখবেন, যদি রকেট প্রেসার সহ্য করতে না পারতো, তবে সে কোনোদিন মহাকাশের বিশালতায় পৌঁছাতে পারতো না। তো আপনার মধ্যাকর্ষণ, এই যে যে টেনে ধরার নিচের দিকের যে গ্র্যাভিটেশনাল পুল, এই প্রেসারটাকে আপনাকে ভেদ করে দিয়েই এসকেপ ভ্যালোসিটি অর্জন করে আপনাকে কিন্তু প্রেসার বিট করে উপরের দিকে যেতে হবে। তো আপনি যদি আজ ইচ্ছাকৃত প্রেসার না নেন, তবে অনিচ্ছাকৃত প্রেসারের জন্য প্রস্তুত থাকুন। আজকে যদি ইচ্ছাকৃত প্রেশার দিয়ে নিজেকে ডেভেলপ না করেন, নিজের ইনকামটাকে স্টেবল না করেন, নিজের ব্যবসাকে আরো বড় না করেন, তবে কাল আপনার পরিবার যখন অভাবের প্রেশারে পড়বে, তখন আপনি এটা সহ্য করতে পারবেন না। সফলতার প্রেশার 1-2 বছর নিতে হয়, এরপরও নিবেন, কিন্তু ওই প্রেশারটার মধ্যে একটা মজা আছে, কারণ আমি সফল হয়ে প্রেশার নিচ্ছি। ব্যর্থ হয়ে প্রেশার নেওয়ার চেয়ে সফল হয়ে প্রেশার নেওয়াটা সহজ। কিন্তু ব্যর্থতার প্রেশার সারা জীবনের জন্য আপনাকে পঙ্গু করে দেয়। সফল হওয়ার জন্য এই যে 2026 সালটাকে আপনার জীবনের একটা চূড়ান্ত সাল হিসেবে ঘোষণা করেন, যে একটা বছর, একটা সালকে আমি ঘোষণা করলাম চূড়ান্ত হিসেবে ঘোষণা করেন, এবং এমন ভাবে নিজেকে তৈরি করেন, এক বছর এমন প্রেশার নেন যাতে বাকি জীবন আপনি সফলতার প্রেশার নিতে পারেন। আর যদি এই প্রেশারটা আপনি না নেন, 1-2 বছর যদি আপনি হিউজ কষ্ট ইচ্ছাকৃত না করেন, তাহলে অনিচ্ছাকৃত ব্যর্থতার কষ্ট, আপনার পরিবারের অভাবের কষ্ট, অপমানের কষ্ট, আপনার বাচ্চাকে ভালো স্কুলে না পড়ানোর কষ্ট, আপনার বাচ্চাকে একটা ভালো জায়গায় ঘুরতে নিতে না পারার কষ্ট, আপনার বাবা মাকে হজ করতে নিতে না পারার কষ্ট, তাদের স্বপ্ন পূরণ করতে না পারার কষ্ট, এই কষ্ট বা এই প্রেশার আপনাকে সারা জীবন নিতে হবে। সো বড় হওয়ার প্রেশার নিন। প্রেশার যেহেতু নিতেই হবে ভাই, একটা কথা সবাই ক্লিয়ার কিনা বলেন তো, প্রেশার যেহেতু নিতেই হবে, আর কোনো রাস্তা নাই, তাহলে আমি কি করুম ভাই? বাছাইকৃত বড় প্রেশারটাই তো নিব নাকি?
প্রেসারের মতো পরম বন্ধু আর পৃথিবীতে নাই, বিশ্বাস করেন। এইটার মতো পরম বন্ধু আপনার জীবনে আর নাই। এইটা আপনি যত নিবেন তত গ্রো করবেন, যত নিবেন তত গ্রো করবেন, এবং নতুন নতুন উদ্দীপনা আপনি প্রেসার নিয়ে ঝাঁপায় পড়েন, তখন দেখবেন জীবনটা অন্যরকম, অনেক সুন্দর। দা পাগলা ওয়ে, প্রেসারের বাস্তব সলিউশন আমরা দেখি কয়েকটা ওয়ে, কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা প্রেসার পার্টটাকে ক্লোজ করব। প্রেসার নাম্বার ওয়ান, ক্যাশ ফ্লো ক্রাইসিস। পকেটে টাকা নেই, বেতন অফিস ভাড়া দিতে হবে। আমি এই প্রেসারগুলোর মধ্য দিয়ে এসেছি ভাই। মাস শেষ, কর্মচারীর বেতন দিতে হবে 5 লাখ টাকা, কিন্তু ব্যাংকে আছে টাকা মাত্র 50,000। ভেন্ডররা টাকার জন্য ফোন দিতেছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হবে? দুশ্চিন্তায় ঘুমাইতে পারবে না। স্ট্রেসে, স্বাভাবিক স্ট্রেসে এমন ভাবে আক্রান্ত হবে, তার স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যাবে। ফোন বন্ধ রেখে দিবে, পাওনাদারের ফোন ধরবে না, পালায় থাকবে, স্ট্রেসে কাজ করা বন্ধ করে দিবে। তাহলে এতে কি হইতেছে ঘটনা বলেন তো? আলটিমেটলি আপনার প্রেসার আপনাকে ধূলিসাৎ করে দিতেছে, আপনি একদম চরম বিপদে পড়ে যাবেন। পাগলা প্রেনাররা এই জায়গায় কি করবে? ফোকাস অন পসিবিলিটি। পাগলা প্রেনাররা প্রথমত প্রবলেমে ফোকাস না করে, বিকজ হোয়েন ইউ ফোকাস অন প্রবলেম, ইউর প্রবলেম উইল বি বিগার দেন ইউর সলিউশন। হোয়েন ইউ ফোকাস অন সলিউশন, ইউর সলিউশন উইল বি বিগার দেন ইউর প্রবলেম। তাহলে পাগলা প্রেনাররা প্রথমে ফোকাস করবে সলিউশনে, যে এই রাস্তা থেকে বের হওয়ার একটা উপায়, এই বিপদ থেকে বের হওয়ার কোনো না কোনো একটা রাস্তা আল্লাহ কিন্তু অবশ্যই খোলা রাখছে, কারণ আল্লাহর কমিটমেন্ট, সাধ্যের অতিরিক্ত বোঝা সে চাপায় দেয় না। যেহেতু আমি খুঁজে পাচ্ছি না সমাধানটা কই, আমার এখন ফোকাস করতে হবে সমাধান খোঁজায়, সমস্যায় না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, প্রেসারকে একটা ডেডলাইন হিসেবে ব্যবহার করুন। আগামী 48 ঘন্টার মধ্যে এমন একটা অফার, এমন একটা ডিল, এমন একটা প্ল্যান, এমন একটা প্রোডাক্ট, এমন একটা সার্ভিস লঞ্চ করুন যা আপনার কাস্টমারের জন্য একটা দুর্দান্ত অফার হবে, ইরেজিস্টেবল অফার হবে, অপ্রতিরোধ্য অফার হবে। আপনার কাস্টমার যাতে আপনার অফারটাকে ডিনাই করতে না পারে। যখন এইভাবে আপনি একটা অফার দিবেন, তার মানে নিজেকে পরীক্ষার আগের রাতের মতো একটা প্রেসার আপনার বিজনেসের জন্য আপনি দিচ্ছেন। পরীক্ষার আগের রাতে যেমন 1 বছরের পড়া এক রাতে আপনি কমপ্লিট করতে পারেন, এইভাবে ব্রেনকে যখন একটা প্রেসার দিবেন, ব্রেন তখন কি করবে? ব্রেন বিডিএনএফ নামে যে প্রোটিনটা, এটা অ্যাক্টিভ করবে, এটা ছড়ায় দিবে। আপনার ব্রেন দেখবেন দুর্দান্ত সব পসিবিলিটি দেখতেছে, এমন এমন প্রোডাক্ট আইডিয়া, এমন এমন সার্ভিস আইডিয়া, এমন এমন প্ল্যান আপনার মাথা থেকে বের হবে, যেটা স্বাভাবিক সিচুয়েশনে আপনার মাথা থেকে জীবনও বের হতো না। আমি এটার পারফেক্ট উদাহরণ, এলন মাস্ক এটার উদাহরণ। পৃথিবীব্যাপী সমস্ত বড় বড় আবিষ্কার কোনো না কোনো একটা প্রেসার থেকে তৈরি হয়েছে। তার মানে আপনার প্রেসার থেকে পজিটিভিটিতে কনভার্ট করতে পারলে এটা বিশ্বকে চেঞ্জ করে দিবে, আপনার লাইফ তো অবভিয়াসলি করবে। তার মানে আপনি এই প্রেসারটাকে পজিটিভলি নেন, এইটাকে আপনার বিজনেসের ইনোভেশনে কাজে লাগান, দেখবেন আপনি দারুণ করে ডিল করতে পারছেন। ডিল লঞ্চ করুন যে আপনার কাস্টমারের জন্য ইরেজিস্টেবল। ফোন বন্ধ না করে কাস্টমারের সাথে সরাসরি কথা বলুন, পাওনাদারের সাথে মিট করেন, যে ভাই আমাকে কয়েকটা দিন সম্বন্ধে কনফিডেন্টলি বলেন। তার মানে আপনি প্রেসারকে ব্যবহার করে আপনার সেলস টিমকে পুশ করেন, প্রেসারকে ব্যবহার করে ইনোভেশনটাকে নিজের ভেতর থেকে বের হয়ে করে নিয়ে আসেন। তার মানে যা ভাব স্বাভাবিক সময়ে যেটা আপনার দ্বারা সম্ভব হতো না, মনে রাখবেন ক্ষুধা যখন তুঙ্গে, শিকার তখন অনেক নিখুঁত হয়। একটা বাঘ যখন প্রচন্ড ক্ষুধার্ত থাকে, তার ফোকাস কোথায় থাকে? একটা হরিণের দিকে। হরিণের দৌড় যতটুকুই হোক, বাঘ 1% হলেও বেশি দৌড় দিয়ে তার টার্গেটটাকে একদম নিখুঁত একটা থাবা দিয়ে সেটাকে ধরে আনে। তাহলে আপনার কি করতে হবে? আপনার যে ক্ষুধাটা, আপনার যে প্রেসার বা স্ট্রেসটা, এইটা একটা সফলতার জন্য, একটা বড় অর্জনের জন্য শিকার হিসেবে, নিখুঁত একটা শিকার হিসেবে এটাকে ধরেন। প্রেসার নাম্বার টু ধরেন সোশ্যাল হিউমিলিয়েশন। সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে খুব বাজে বাজে কথাবার্তা বলতেছে, সবাই আপনাকে ব্যর্থ বলতেছে, হাসাহাসি করতেছে, ডাহা মিথ্যা মিথ্যা কথা আপনার নামে ছড়াই দিয়েছে, যেটা আমার নামে প্রচুর হয়। আমি দেখি পাগলা প্রেরণা নিয়ে ড্রাইভ দেওয়ার পরও প্রচুর করতেছে, মজা মাস্তি করতেছে। সো এইগুলা প্রচুর হবে, স্বাভাবিক। পৃথিবীতে এমন একটা সফল মানুষ দেখান তো আমাকে যাকে নিয়ে কোনো সমালোচনা একজন খুঁজে পাবে না। আমাদের রাসূল থেকে শুরু করে নবী রাসূলরা ভালো ভালো ইম্প্যাক্টফুল কাজ পৃথিবীতে যারা করেছে, প্রত্যেকের নামে সমালোচনা আছে, প্রত্যেকের নামে। তার মানে এইটা মাস্ট। আপনার জীবনে প্রেসার যেমন থাকবে, সোসাইটিতে কিছু মানুষ আপনার জন্য, আপনার বিরুদ্ধে কথা বলবে। এদের জন্য আমি দুইটা চিন্তা করি। নাম্বার ওয়ান, এই মানুষগুলো চরম লেভেলের ফ্রাস্ট্রেটেড, চরম লেভেলের। তাদের ফ্রাস্ট্রেশন, তাদের কষ্ট, তাদের ঈর্ষা, তাদের দুঃখ, তাদের এগুলাকে তারা হ্যান্ডেল করতে না পেরে
কারো নামে দুইটা কথা বললে তারা মানসিক একটা শান্তি পায়, কারো ইজ্জত হানি করতে পারলে, কারণ আমি মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইতে পারলে তারা একটা মানসিক বিকৃত শান্তি পায়। ওই যে ধর্ষণ করে একটা বিকৃত শান্তি পায় না মানুষ, ঠিক এরকম একটা বিকৃত শান্তি তারা পায়। কিন্তু আমি উদার মনে তাদেরকে মাফ করে দেই যে আমি তাদের জন্য এতটুকু ভূমিকা রাখতে পারলাম। অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন যে আমার নামে 5টা কথা বলে, খারাপ 10টা কথা লিখে, সে যেহেতু ওই মোমেন্টে তো মানসিক একটা হ্যাপিনেস পাইলো, তার মানে আমি ওই মানুষটার জীবনে একটা হ্যাপিনেসের অংশ হইলাম। তার জীবনে সে আমার খারাপ চায় কিন্তু আমি তার হ্যাপিনেস চাই, বিধায় তার প্রতিবাদ না করে তাকে এটা আমি করতেই দিলাম। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এই সমালোচনা যখন হইতেছে, কথা যখন আপনার নামে হইতেছে অনেক, এটা আরেকটা মেসেজ দেয় যে আপনি অলরেডি তাদের লেভেলকে ক্রস করেছেন। দিস ইজ হিউজ। খেয়াল করে দেখেন তো, কারো তো খেয়ে দিয়ে কাজ নাই। কোনোদিনও আপনি দেখছেন তার থেকে পিছিয়ে থাকা মানুষকে নিয়ে কেউ সমালোচনা করে? সমালোচনা আমরা সব সময় আমার থেকে এগিয়ে থাকা মানুষকে নিয়ে করি। আমার বন্ধু পরীক্ষা আমার চেয়ে ভালো করলে বাসায় এসে তার নামে বদনাম করি। আমার বন্ধু আমার চেয়ে ভালো চাকরি করলে তার নামে আমি অন্য বন্ধুদের কাছে সমালোচনা করি। কার মানে সব সময় সমালোচনা করা ব্যক্তিটা পিছিয়ে থাকে। এইটা একটা দুর্দান্ত মেসেজ। তার মানে, এবং 3 নম্বর আরেকটা মেসেজ আছে, সেটা হচ্ছে সমালোচনা বা আপনাকে নিয়ে ব্যাপক আলোচনা, লেখালেখি এগুলা হইতেছে, অনেক ধরনের মানুষ এটা নিয়ে করছে, মানে আপনি অলরেডি তাদের সীমানা ছাড়াই গেছেন এবং তাদের চিন্তার বাইরে এমন কিছু করছেন, অর্থাৎ এমন একটা প্রেসার তাদের লাইফে আপনি বিল করতে পারছেন আপনার পজিটিভ কাজ দিয়ে। এমন একটা প্রেসার তাদের লাইফে বিল করতে পারছেন, সে তার নিজের খাওয়া লওয়া ঘুম, তার ব্যবসা কাজকর্ম, নিজের কাম কাজ সব বাদ দিয়ে আপনারে নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে লিখতেছে। তার মানে এমন প্রেসার আমি বিল করছি যে তারা তার কাম বাদ দিয়ে আমারে নিয়ে ব্যস্ত। চিন্তা করে দেখেন, তার মানে এমন প্রেসারে সে পড়ছে, এবং প্রেসার যখন আরো বাড়বে সে আরো করবে আরো করবে, এবার তার কাম কাজ গোল্লায় যাবে, তার সবকিছু বন্ধ করে সে হিংসা এমন আক্রান্ত হবে। এবং এইখানে তো ইহকালে তো এগুলো হইলই, পরকালের ব্যাপার তো আছে। এই যে যখন এই যে মিথ্যা জিনিসগুলো করলো, ফেরেশতাদের মানে বাড়ি একটাও কিন্তু তাদের মাটিতে পড়বে না। তো বিধায় আমি চুপ। অনেকে আমাকে বলে আপনি এগুলোর কোনো আলোচনায় যাবেন না ভাই, চুপ থাকেন না, ওরা এমনি বন্ধ হয়ে যাবে, কয়দিন করবে। আপনার কাজ এমন প্রেসার তৈরি করবে সামনে, বন্ধ হয়ে যাবে। আর এরপরে তো বাড়ি পরকালে আছেই, দুইটাই থাকবে একসাথে। তার মানে এই যে যে প্রেসার, এইটাকে আমরা একটা টেকনিক দেখাবো একটু পরে কিভাবে হ্যান্ডেল করবেন। তাহলে পাগলা পেনারের সলিউশনটা কি? মানুষের কথায় কান দেওয়া বন্ধ করুন, এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। কারণ অনেক সময় প্রেসার বা সমালোচনা আপনাকে অনেক ভুল ত্রুটি ধরায় দেয়। নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, মানে সবচেয়ে বেশি আপনি কাকে ভালোবাসবেন? যুগ জনমের বন্ধু সে, আধার ঘরের আলো। এই মেন্টালিটিটা আপনার মধ্যে গ্রো করেন, কারণ সে আপনার অনেক ভুল ধরায় দিবে। আপনি এই ভুলটাকে শুধরান, নিজেকে কারেকশন করেন, আপডেট করেন, নিজেকে আরো তৈরি করেন। তার মানে তার সমালোচনা আপনার জন্য একটা পজিটিভ বার্তা নিয়ে আসলো। প্রেশার নাম্বার 3, ডিসিশন প্যারালাইসিস। আমরা অনেক সময় একসাথে অনেক কাজ শুরু করি, একসাথে অনেক বিপদে পড়ে যাই। এটা আমার কাছে এই সমস্যাটা অনেক আসে যে ভাই একসাথে আমার সার্ভার ডাউন, আমার একটা ভালো এমপ্লয়ি চাকরি ছেড়ে চলে গেছে, আমার শরীরটাও অনেক খারাপ। সাধারণ প্রতিক্রিয়া কি? ভেঙে পড়া, সবকিছু ছেড়ে যাওয়ার চিন্তা করা। কিন্তু পাগলা প্রেনাররা কি করে বলেন তো? পাগলা প্রেনাররা এখানে ভিন্নভাবে চিন্তা করে। তারা কি চিন্তা করে? ওই যে 3S ফর্মুলাটা মনে আছে? 3S ফর্মুলা আমাদেরকে কি বলতেছে? প্রথমত সেপারেশন করা। আপনি এগুলাকে সবগুলোকে একসাথে মালা গেঁথে ফেলতেছেন, এগুলোকে আলাদা আলাদা করেন। প্রথম কাজ হচ্ছে আপনার সার্ভার ডাউন, এটা একটা টেকনিক্যাল প্রবলেম, আলাদা করে ফেললাম। আমার এমপ্লয়ি চাকরি ছেড়ে গেছে, এটা আমার লিডারশিপ বা আমার এইচআর ডিপার্টমেন্টের প্রবলেম অথবা আমার ম্যানেজমেন্টের প্রবলেম। আমার শরীর খারাপ, এটা একটা বায়োলজিক্যাল প্রবলেম। এই যে যখন আমি সেপারেট করে ফেললাম, প্রবলেমগুলো কিন্তু ছোট হয়ে গেল। এবার টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার স্কিল পিপল লাগবে। আমার নিজের স্কিল থাকলে এটা সময় দিয়ে আমি সমাধান করব, আমার স্কিল না থাকলে আমি একটা এজেন্সি হোক এক্সপার্টকে হায়ার করব, ভাই তুমি আমার এই টেকনিক্যাল প্রবলেমটা সলভ করবো, ডান। আমার টিমের একজন এমপ্লয়ি চলে গেছে, একটা ম্যানেজমেন্ট স্কিলের প্রবলেম বা এইচআর এর প্রবলেম, আমি ফিক্স করব আমার এইচআর এর কোন জায়গাগুলো ঠিক করলে আরো ট্যালেন্টকে আমি ধরে রাখতে পারবো। এবার আমার শরীর খারাপ, আমার বায়োলজি প্রবলেম, তার মানে আমার ফুড হ্যাবিট আমি ঠিক করব, আমি এক্সারসাইজ করা শুরু করব, আমি ভালো করে ঘুমাবো, আমি দুপুরবেলা একটা ন্যাপ নিব,
আমি নিজেকে একটু গুছায় রাখবো, তাহলে আমার শরীর আস্তে আস্তে ভালো হওয়া শুরু করবে, এনার্জি আসা শুরু করবে, তাহলে তো আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি সেপারেশন করে ফেললাম। এবার কি করলাম, এবার করলাম স্কেলিং। স্কেলিং মানে আমি প্রবলেমগুলোর ডিপে ঢুকলাম, যে এই প্রবলেমটা কেন হয়েছে, এবং এই স্কেল করে ওই প্রবলেমটা সলিউশন করার জন্য আমি কাজ করলাম। এই দেখেন তো, এইবার আমি করলাম আঘাত, স্ট্রাইক ব্যাক। এবার আঘাতটা কি, আমার যেহেতু শরীর অসুস্থ, আমি এমন ভাবে আমার শরীরকে বিল্ড করব, ইস্পাত দৃঢ় ইলেকট্রিক একটা বডি বানাবো, এক্সারসাইজ করব, দরকার হয় জিমে ভর্তি হব, ইয়োগা করব, প্রত্যেকদিন 2 ঘন্টা আমার শরীরের জন্য বাজেট রাখবো, যাতে আমার শরীর সহজে সাধারণ প্রেসারে আর অসুস্থ না হয়। আমার টিম মেম্বার চলে গেছে, ঠিক আছে, এমন একটা কালচার, এমন একটা ম্যানেজমেন্ট, এমন একটা পলিসি সিস্টেম আমি বিল্ড করব, যাতে এরপরে কোনো ভালো টিম মেম্বার আমার কোম্পানি ছেড়ে না চলে যায়। তার মানে স্ট্রাইক ব্যাক করলাম। তার মানে এই 3S দিয়ে আপনার জীবনের সমস্ত প্রেশারকে আপনি কিন্তু সুন্দর করে সলভ করে ফেলতে পারতেছেন। এবার একটা পাওয়ারফুল জিনিস, আইকিডো টেকনিক। এখানে আমরা 2টা ভিডিও দেখাবো আপনাদেরকে। আইকিডো টেকনিক হলো জাপানিজ মার্শাল আর্টের একটা টেকনিক, যার মূল দর্শন হচ্ছে প্রতিপক্ষের আক্রমণকে বাধা না দিয়ে তার শক্তিকে মোমেন্টাম হিসেবে ব্যবহার করে, গতিকে ব্যবহার করে তাকে কুপকাত করে ফেলা। আমি যখন ক্রিকেট খেলতাম, আমি একটা জিনিস প্রায় করতাম, আমি খুব কাট শট বা একটু জাস্ট এরকম এরকম করে দিলে, মানে বোলার খুব দুর্দান্ত গতিতে, ধরেন শোয়েব আক্তার বল করতেছে, ওকে রাইট, তো বল করার পরে অনেক সময় ঠিক কি থাকে, বলের গতিকে ইউজ করে অনেক ব্যাটসম্যান স্কুপ করে বা হুক করে, দেখবেন যে বলের প্রচন্ড গতি, বাউন্স আসছে, আপনি জাস্ট এরকম, মানে বলের গতি আপনার শক্তি দিয়ে এই যে এই ডাউন দ্য উইকেট খেলার দরকার না। আইকিডো টেকনিক বলতেছে বলেরই তো একটা স্পিড আছে, বাউন্স করছে, আপনি জাস্ট টোকা দিয়ে দিলেন 6, কাট করে দিলেন 4, একটু জাস্ট লাগায় সুইপ করে দিলেন 4। আইকিডো টেকনিক হচ্ছে প্রতিপক্ষের যে আক্রমণ, সমালোচনার আক্রমণ, প্রেসারের যে আক্রমণ, এই আক্রমণকে আমার শক্তি হিসেবে ব্যবহার করে এটাকে কাজে লাগানো। আইকিডো টেকনিকে কি করা হয়, মূলত ধরেন একজন খুব জোরে আপনাকে ঘুষি দেওয়ার জন্য আসে, আপনি তাকে আরেকটা ঘুষি দিবেন না, আপনি সিম্পলি সরে গিয়ে তার পায়ের মধ্যে একটা ধাক্কা মারবেন, সে দেখবেন ধপাস করে পড়ে গেছে। দিস ইজ আইকিডো। অর্থাৎ আপনি আপনার জায়গা থেকে, এজন্য আমি কি করি, আমার শক্তি অপচয় করি না। যারা আমাকে আক্রমণ করে, সমালোচনা করে, অনেকে বলে এগুলো করেন, আপনি একটা সিম্পল জিনিস বোঝেন। অনেক সময় আপনি দেখবেন আকাশে যখন পূর্ণিমার চাঁদ ওঠে অনেক বড় করে, হঠাৎ করে বড় চাঁদ দেখে কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে ওঠে। এই যে যে পূর্ণিমার চাঁদ দেখে কুকুর ঘেউ ঘেউ করে উঠলো, এতে কি পূর্ণিমার চাঁদ এসে কুকুরে বলে যে ভাই আমি চাঁদ, তুমি ঘেউ ঘেউ করো না? পূর্ণিমার চাঁদ তো কুকুরকে কোনোদিন মানে প্রমাণ দেওয়ার দরকার পড়ে না, কুকুর তার কাজ করতেছে, চাঁদ তার মতো করে উঠতেছে। সো আইকিউ তো টেকনিক হচ্ছে আপনি এটার বিরুদ্ধে লাগতে না গিয়ে আপনার যে প্রেশারটা, আপনার যে প্রবলেমটা, এইটাকে ইউজ করে, অর্থাৎ আপনি যেই প্রেসারে পড়ছেন এই প্রেসারে আপনার কাজে ব্যবহার করা। ওই যে বলারের গতিকে আমি বাউন্ডারিতে ব্যবহার করে দিলাম। সো এইভাবে যখন আপনি আইকিডো টেকনিকটা ইউজ করবেন, আপনার যে কোনো প্রেসার মেনটেন করা অনেক সহজ। কেউ সমালোচনা করলে তার সাথে ডিফেন্সে যাওয়ার দরকার নাই, ঝগড়া, মন খারাপ, উনি একটা পোস্ট দিছে আমি একটা, উনি একটা আমি একটা, উনি একটা ভিডিও বানাইছে আমি একটা, তাহলে তো আমি মারামারি ভিতরে চলে গেলাম, আমার সময়ের তো দাম আছে, ওদের তো দাম নাই। তাহলে আইকিডো বলতেছে সে জানে সমালোচকের শক্তির উৎস তার ঘৃণা। সমালোচনার শক্তির উৎস কোনটা? ঘৃণা। সে প্রচন্ড ঘৃণার মধ্যে আছে, ডিপ্রেশনে আছে, অ্যাংজাইটিতে আছে, এটার বহিঃপ্রকাশ হচ্ছে এটা। কোনো ভালো মানুষ দেখবেন কোনোদিন পৃথিবী থেকে যারা সমালোচনার সম্মুখীন হয়েছে তাদের নাম মনে রাখছে, সমালোচকদের কেউ কোনোদিন মনে রাখে না, তার আস্থা করে নিক্ষেপ হয়। তাহলে লড়াই না করে তাকে নিজের দিকে টেনে এনে সেই গতিকে ব্যবহার করে প্রজেক্টের স্পিড বাড়ায় দেন। যেহেতু উনি এটা বলছে, আপনি এমন কিছু করেন যেটা হবে তার জন্য উত্তর, আপনি স্ট্যাটাস দিয়ে বা পোস্ট দিয়ে এটা করার দরকার নেই। প্রেশার হ্যান্ডেলিং এর 3টি আইকিডো টেকনিক। আইকিডোতে প্রথম কি করা হয়, এনকান, এটা মানে হলো বৃত্তাকারে ঘোরা, সার্কুলার পিভট। আইকিডোতে কোনো কিছুকে সোজা বাধা দেওয়া হয় না, ডিরেক্ট উনি ঘুষি দিছে আমিও দিব এরকম না। এনকানে মানে হলো বৃত্তের মতো ঘোরা। কেউ যদি আপনাকে সোজা ধাক্কা দেয়, আপনি নিজের অক্ষের উপর ঘুরে যান, ফলে সে আপনার উপর নিয়ন্ত্রণ হারায় এবং নিজের গতিতেই নিজে পড়ে যায়। সিম্পল, আপনি তার গতিকে কাজে লাগাইয়া তাকেই ফেলে দিলেন, সিম্পল। তারপরে যেটা হয়, অর্থাৎ সমালোচনা মোকাবেলায় কি করবেন, কেউ আপনার নামে আজে বাজে কথা বললে তার সাথে তর্কে না জড়িয়ে না গিয়ে পয়েন্টটাকে ঘুরাই দেন, অর্থাৎ তার ওইটাকে অ্যাকসেপ্ট করেন, ওইটাকে আপনার বিজনেসে বা আপনার লাইফে কাজে লাগান। সমালোচনার ক্ষেত্রেও সত্য, প্রেশারের ক্ষেত্রে, যেই প্রেশারে পড়ছেন ওই প্রেশারকেই পজিটিভলি কাজে লাগান। ধরেন আপনি টাকা পয়সার প্রেশারে পড়ছেন, বিশ্বাস করেন আমি যদি জীবনে টাকা পয়সার প্রেশারে না পড়তাম আমি কোটিপতি হইতাম না, সোজা কথা। তাহলে আমার টাকার প্রেশার, আমার ঋণে পড়া, আমার অভাবে পড়া, আমার মামলা খাওয়া, এই জিনিসগুলো আমাকে কিন্তু আজকের জায়গায় এনেছে। তার মানে আমার প্রেশারকে আমি ইউজ করেছি আমাকে বিল্ড করার জন্য, আমার বিজনেস, আমার লাইফ আমি কিন্তু বিল্ড করতে পেরেছি বিকজ অফ দ্য প্রেশার। তার মানে আইকিডো টেকনিক কিন্তু আমার জীবনে কাজ করেছে। পাগলা টিপ, পাথর হবেন,
বাতাস হয়ে শত্রুর গতিকে পাশ কাটিয়ে দেয়। পাথর হবেন না। পাথরকে ভাঙা যায়, আমরা অনেকে বলি যে পাথর হও, পাথরকে কিন্তু আমরা ভাঙতে পারি চাইলে। কিন্তু আপনি বাতাস হন, বাতাসকে কেউ ভাঙতে পারবে না, বাতাস শুধু গতিবেগ চেঞ্জ করে দেয়। তাহলে আপনি প্রেসার এবং সমালোচনা সবই মোকাবেলা করতে পারেন। ইরিমি এন্টারিং, এটা আরেকটা টেকনিক আইকিউ দিতে। সেটা হচ্ছে সমালোচকের শক্তিকে নিজের প্রজেক্টের জ্বালামি হিসেবে ব্যবহার। কেউ আপনাকে বললো তোর দ্বারা বিজনেস, তোর বিজনেস 2 মাসও টিকবে না, তোর দ্বারা জীবনে বিজনেস করা সম্ভব না। আইকিউ অ্যাকশন কি করবে, এই কথাটিকে স্ক্রিন সেভার হিসেবে রেখে দেন। যখন ক্লান্তি লাগবে তখন এই কথাটা মনে করুন। তার নেগেটিভ এনার্জি আপনার ভেতরে পাগলা একটা জেদ তৈরি করবে। সে যত জোরে আঘাত করবে আপনার জেদ তত শক্তিশালী হবে। দেখেন কি মজার জিনিস, দেখেন এইগুলাকে পজিটিভলি ইমপ্লিমেন্ট করতে পারলে আপনার লাইফ অন্যরকম হবে। বিজনেস ইরিমি কিভাবে লাগাবেন, যখন কোনো বড় সমস্যা, বিশাল প্রেশার আসে, তখন সাধারণ মানুষ ভয় পায়, কিন্তু পাগলা পেনারা বলে আচ্ছা আমার কাছে ইরিমি টেকনিক আছে। সরাসরি সমস্যার মূলে চলে যান, সমস্যার ভেতরে ঢুকে পড়লে ভয় কেটে যায়। অর্থাৎ আপনি টাকার সমস্যায় আছেন, মার্কেটিং এর ভিতরে ঢুকে যান, মার্কেটিং কিভাবে ভালো করা যায়, মার্কেটিং স্কিল হন, মার্কেটিং এর সেরা সেরা পিপল নিয়োগ দেন, কন্টেন্ট বানান, ড্রাইভ দেন। সমস্যা থেকে পালায় বেড়াইলে কোনোদিন সমস্যা কিন্তু সলভ হয় না। আপনি মনে রাখবেন প্রেসার কুকারের ভিতরেই কিন্তু ভাত হয়। আপনি যখন ধরেন এখন চাল আছে আপনার কাছে, আপনি ভাত চান, আপনার লাইফটা চালের মতো খটখটা হয়ে আছে, এটা সফটওয়্যার করতে চান, তাহলে কি করতে হবে, চালকে প্রেসারে দিতে হবে। প্রেসার কুকারের ভিতরেই কিন্তু চাল কিন্তু ভাতে পরিণত হয়। তাহলে আপনি প্রেসারের বাইরে থেকে, প্রেসার কুকারের বাইরে থাকলে চাল সারা জীবন চালই থেকে যাবে। প্রেসারের মূলে ঢুকতে হবে। আপনার টাকার প্রবলেম, টাকার মূলে ঢুকেন। কিভাবে হইলে বেশি টাকা আর্ন করা যায়, কিভাবে হইলে আমি আমার টাকার সমস্যার সমাধান করে আরো হাজারো ঋণগ্রস্ত মানুষকে আমি বের করে আনতেছি। অর্থাৎ সমস্যার মূলে ঢুকে আমি সমস্যার আরো সমাধান বের করতেছি। নাম্বার 3 যেটা, সেটা হলো কাইতেন, টার্নিং। শত্রুর শক্তি দিয়ে নিজের রেজাল্ট তৈরি করুন। সমালোচককে আপনার ফ্রি মার্কেটিং এজেন্ট বানান। সে যত আপনার নামে বদনাম করবে আপনার ব্র্যান্ডের নাম তত সরাবে। আপনি শুধু রেজাল্ট দিয়ে প্রমাণ করে দিন যে সে ভুল ছিল। আপনার নীরব কাজ এবং বিশাল ফলাফলই হলো আইকিদোর চূড়ান্ত আছাড়। আইকিদোতে কি করা হয়, চূড়ান্ত ভাবে যে আক্রমণ করতেছিল ওরা আছাড় মারা, মানে কোনো ওর সিস্টেমে পড়েও একটা আছাড় খায়। তাহলে আইকিদো হচ্ছে আপনার প্রেশার বা আপনার শত্রুর জন্য একটা আছাড়ের মতো। আমরা জাস্ট ছোট্ট 2টা এখন ভিডিও দেখবো আইকিদো টেকনিকটা কিভাবে ওয়ার্ক করে। আই হোপ আমরা একটু টিমকে বলবো আমাদের ভিডিও 2টা দেখানোর জন্য স্ক্রিনে। আইকিদো দেখি আমরা এই ক্যামেরার ওই দিকে ক্যামেরা। তার মানে খেয়াল করছেন ওর প্রেসারকে দিয়েই ওকে কিন্তু ফালাই দিতেছে, উনি রিল্যাক্স। আরেকটা দেখবো, নেক্সট আরেকটা। দিস ইজ আইকিদো। আসার, আপনার প্রেশার কিরকম একটা আসার, আপনার সমালোচক কিরকম একটা আছাড় মারুন, আইকিদো কিচ্ছু করা লাগবে না। ওর গতিটাকে জাস্ট গতি ঘুরাই দিলেই কিন্তু আপনার জন্য আইকিদো হবে। থ্যাংক ইউ সো মাচ, সুপার ফাস্ট আমাদের টিমরা সাথে সাথে দেখাতে পেরেছে। তো আমরা প্রেশারের ইয়াটা শেষ করে আমাদের বই লঞ্চে চলে যাব। আমাদের টিমকে বলবো যে বই লঞ্চের অ্যাক্টিভিটিগুলো শুরু করতে। আমাদের বইয়ের মোড়ক উন্মোচন, এবং আপনাদের কিন্তু মাত্র একটা ওয়ার্ড শেষ হয়েছে, প্রেশারটা আজকের মূল যেটা ছিল। বাকিগুলো অবশ্য আমরা আই হোপ দ্রুত র্যাপ আপ করতে পারবো, আরো 4টা লেটার বাকি আছে। এবং আমি সবাইকে বলবো যেহেতু এই অবধি আপনি এখানে আছেন, তো বাকি 4টা লেটার আপনি পরিপূর্ণভাবে কমপ্লিট করে আপনার যাওয়া বেটার হবে। তাহলে আপনি একটা কমপ্লিট প্যাকেজ, পাগলা হওয়ার পুরোপুরি প্যাকেজটা পাবেন। এবং পরবর্তী অ্যাক্টিভিটিতে আপনি আমাদের সাথে কিভাবে কানেক্ট থাকবেন এই পুরো ব্যাপারটা কিন্তু আমরা কি করব, পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব এই সেশনের শেষ দিকে। এবং আপনাদের জন্য দুর্দান্ত কিছু অ্যাক্টিভিটি বা অফার আছে, যেগুলো আমি মনে করি পাগলা কোচ কাঞ্চন একাডেমির ইতিহাসে সেরা একটা অফার আজকের দিনে কিন্তু ঘোষণা হবে। সো দ্যাট ইজ হয়ে আমি বলবো যে আহ, আমাদের বই চলে আসতেছে বিগ সাইজ। আমরা বই আপনাদের সবাইকে নিয়ে এটার মোড়ক উন্মোচন করব, যাতে হচ্ছে একটা কালের সাক্ষী, একটা ইতিহাসের সাক্ষী হইতে পারেন। এবং বই কিন্তু আপনারা রকমারি থেকে শুরু করে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে এই বই এখন পাওয়া যাবে না। এই বই শুধুমাত্র পাগলাদের জন্য। আগে সমস্ত পাগলাদের হাতে পৌঁছাবো, আপনাদের হাতে পৌঁছানোর পরে আমরা চিন্তা করব যে আবার কবে কি বলে অন্যান্য প্ল্যাটফর্মে দেওয়া যায়। সো বই কিভাবে নিবেন এটা আমরা সেশনের শেষ দিকে রাত 12টার দিকে এটা আমরা ঘোষণা করবো। অর্থাৎ এখন থেকে ঠিক 1 ঘন্টা পরে আপনি জানতে পারবেন যে কখন কোন জায়গা থেকে আপনাকে বই নিতে হবে, কিভাবে নিতে হবে। এবং বইয়ের সাথে ইন্টারেস্টিং অনেকগুলো অফার আছে যেগুলো আমরা সবার সাথে শেয়ার করব।
এটা একটু ঠিক করতে হবে, স্লাইডটা চেঞ্জ করতে বলেন, এটা হয়ে গেছে। সোফার দুনিয়ার পাগলারা কেমন এনজয় করছেন একটু জানাবেন চ্যাটে। ওয়েটিং ফর পাগলা অফার রাকিব ভাই লিখেছেন, দারুন নুরে আলম। আমরা এখানে অনেককে দেখতে পাচ্ছি, চানরাজ ভাইকে দেখতে পাচ্ছি, আবু মুসাকে দেখতে পাচ্ছি, ইউএস থেকে আমাদের মাসুদ হক ভাইকে, ডক্টর ফরাদ ভাইকে, আবুল হাজার জুবাইর ভাইকে দেখতে পাচ্ছি, নিয়াজ ভাইকে, কোচি আপাকে দেখতে পাচ্ছি, আব্দুর রহমান ভাইকে দেখতে পাচ্ছি। দারুণ, সুপার এনজয় করছেন শেষ পর্যন্ত। আই হোপ থাকবেন, তাহলে একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আপনারা এখান থেকে যেতে পারবেন। আই হোপ আপনার লাইফের বিজনেসের অনেকগুলো জিনিসের সলিউশন আজকে খুঁজে পাবেন, এবং লাইফের বোঝা অলরেডি কি বোঝা কিছুটা কমতেছে লাইফে, মনে হচ্ছে যে না বোঝা আসলে কম কম লাগে না, আগের মতোই ভারী আছেন এখনো? ওকে, অনেক অনেক চ্যাট একসাথে পড়া যাচ্ছে না, অনেক অনেক। সো আমাদের বই রেডি হয়ে যাচ্ছে, আমরা এখনই একটু দেখো। তাহলে প্রেসার ডিল করার জন্য আমরা কি করব? আইকিদো টেকনিক ইউজ করবো। এটা ইউজ করার জন্য একটা ফ্লো ফ্রেমওয়ার্ক আমি এখানে দিয়েছি, ফ্লো ফ্রেমওয়ার্ক। আমি বলছি আজকে আজেরা প্যাচালের চেয়ে ইফেক্টিভ ওয়ার্ক হবে। এই জিনিসগুলো ইফেক্টিভলি যদি আপনি ফ্রেমওয়ার্ক বাই ফ্রেমওয়ার্ক আপনার লাইফের বা বিজনেসের বিভিন্ন জায়গায় আপনি সেট করে দেন, আপনি অটোমেটিক্যালি দেখবেন প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। ফ্লো টেকনিকের প্রথম যেটা, সেটা হচ্ছে ফিল দ্য ফোর্স। আপনি যখন প্রেসারে পড়বেন, প্রেসারটাকে ফিল করেন, অ্যাকসেপ্ট করেন, প্রেসার অনুভব করুন এবং পালানোর চেষ্টা করবেন না। প্রেসার থেকে আপনি কোনোদিনও পালাইতে পারবেন না। অতএব প্রেসারকে অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ এই আইকিউতে আমরা কি দেখলাম, ওইখানে সুন্দর করে কিন্তু অ্যাকসেপ্ট করতেছে, তারপর ওইটাকে কাজে লাগাচ্ছে। এন্ড নাম্বার টু, সমালোচনাকে আপনার ভেতরে ঢুকতে দেবেন না। প্রেসার আপনার ভিতরে ঢুকবে না, বাইরে থেকে ডিল করবেন আপনি। এবং আপনার প্রেসার অলওয়েজ আলাদা থাকবে, ডক্টর এবং রুগী যেমন আলাদা থাকে, তাহলে ওকে পাশ দিয়ে যেতে দিন। এরপরে নাম্বার থ্রি, ও স্ট্যান্ডস ফর ওন দ্য এনার্জি। প্রেসার আপনার মধ্যে যে চাপটা তৈরি করেছে, এই চাপটাকে একটা ফোর্স বা এনার্জি বানায় ফেলেন। এন্ড লাস্ট ওয়ান, নাম্বার ফোর, সেটা হচ্ছে উইন দ্য রেজাল্ট, উইন উইথ দ্য রেজাল্ট। অর্থাৎ জেদকে ইফেক্টিভ কাজে লাগান, ইমপ্লিমেন্টে কাজে লাগান। জেদ নিয়ে ঘুমায় থাকলে লাভ নাই। জেদ নিয়ে প্রত্যেকদিন কাজে ঝাঁপায় পড়েন, এবং আপনি যখন উইন করবেন, আপনার প্রেসারের গালে এটা হবে একটা চপেট আঘাত। প্রেসার তখন নতুন জায়গার জন্য আপনাকে রেডি করবে। আমাদের বই চলে আসছে অলরেডি। সো সবাই রেডি? একদম দুর্দান্ত একটা মোমেন্ট আমাদের এখন সামনে, যেখানে আমরা আমাদের পাগলা প্রেনার, দুনিয়ার পাগলাদের সামনে আমাদের পাগলা প্রেনার বই উন্মোচন করব। কাউন্টডাউন চলছে। পাগলা প্রেনারের পুরো উন্মোচন হয়ে গেল। এই হচ্ছে সেই বই। এইটা হচ্ছে আহ একটা পাওয়ারফুল জিনিস। পাওয়ারফুল আমি বলবো এই জন্য যে এই একটা বই আপনার জীবনকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। এই যে আজকে যে আলোচনাগুলো শুনতেছেন, এইটা কিন্তু এই বইয়ের নির্যাস। আর একটু ভিন্ন অ্যাঙ্গেলে আজকে যেহেতু প্রোগ্রামের জন্য আপনাদের জন্য আমি রেডি করেছি। সো এই বইয়ে দেখেন যে মোড়কের মধ্যে সবার উপরে আমি একদম প্রশান্তিময় বসে আছি। অনেকে বললো যে পাগলা প্রেনার বই, মনে হয় পাগলা আমি ঝাপাঝাপি হবে। আমি ঠান্ডা মাথায় বসে আছি, এটার মানে হলো প্রেশার প্রুফ। যত প্রেশারই আসুক আমি কুল রিল্যাক্স। প্রেশার আসে, আমি একটা বড় করে নিঃশ্বাস নেই আর ঝাড়া দিয়ে ফেলে দেই, প্রেশার প্রুফ। তার মানে আমরা এই বইটা আমাদেরকে প্রেশার প্রুফ করবে। এই বইটা হচ্ছে 320 পাতার একটা বই। বইয়ের প্রচ্ছদের পেছনে দুইটা কোট আমি দিয়েছি আমার নিজের করা। একটা হচ্ছে অসম্ভব বলতে পাগলাদের ডিকশনারিতে কিছু নেই। আর একটা লেখা লিখেছি আমি, আমাকে একদল পাগলা দাও, আমি বদলে যাওয়া একটা পৃথিবী দিব। তো আমরা যদি একদল পাগলা একত্রিত হইতে পারি, বদলে যাওয়া একটা বাংলাদেশ,
তার থ্রুতে একটা বদলে যাওয়া পৃথিবী কিন্তু তৈরি করা সম্ভব। আমি সেই স্বপ্ন দেখেই কিন্তু এই বইটা তৈরি করেছি। তো এই বইটা কিভাবে আপনারা অর্ডার করতে পারেন এবং কিভাবে আপনারা পেতে পারেন, এবং আজকে এমন একটা অফার থাকবে যেই অফারের মাধ্যমে এই বইটা চাইলে আপনি ফ্রিতেও পেতে পারেন। দেখা যাক আমরা সেশনের শেষেই জিনিস মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।